মোহাম্মদ আরাফাত আপনাদের সাথে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সংযুক্ত আছি। দেশ ও প্রবাস থেকে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আফলাইন এমএসটি লিজা খাতুন এবং আমাদের গ্রেড লিডার এমডি ইয়াসিন ফ্রম বাহরাইন এইচডি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সিস্টেম থেকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। তো আমি কোরআন তেলাওয়াত করব, সকলে আমার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العلي العظيم. জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এত সুন্দর মিটিং আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এই সিস্টেম থেকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। জি লিডার, কন্টিনিউ করবেন। গুড মর্নিং আমিন টু। জি, আমিন জি, অনেক ধন্যবাদ হাফেজ আরাফাত ভাই আপনাকে। সুন্দর তেলাওয়াত ছিল, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। জি, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আমি পরিচয় দিচ্ছি, আমার নাম লিয়াকত, দেশের বাড়ি টাঙ্গাইল। চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। চাকরির পাশাপাশি ডেক্সিন সিস্টেমের সিনিয়র স্টার ড্রাইভার, আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকে পজিশনে আছি। জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন এবং সারাদিন নানা কাজের পর আমরা যুক্ত হতে পেরেছি। এখন প্রায় 100 জন আমরা এখানে আছি, আমরা এখানে যুক্ত হতে পারবো প্রায় 300 জন। শেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের আফলাইনকে, বিশেষ করে আমার আফলাইন জান্নাতুল ফেরদৌসী, আমাদের কুমিল্লার আমাদের ডাইনামিক টিমের প্রথম ডায়মন্ড, লেডি ডায়মন্ড, এবং বর্তমানে সে ইএসডি। আমি জানাচ্ছি তার প্রতি ভালোবাসা, কারণ তার একটা ইনভাইটের মাধ্যমে আজকে আমি এখানে সন্ধান পেয়েছিলাম এবং এটা আঁকড়ে ধরার মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এই সিনিয়র স্টার ড্রাইভার। জানাতে কৃতজ্ঞতা আমার সকল বিজনেস পার্টনারের প্রতি, যাদের একটা একটা পিবির কারণে, যাদের একটা পরিশ্রমের কারণে আজকে আমি এই পজিশন করতে পারছি। তো প্রতি বুধবারে নেয় আমি আজকে মিটিং আয়োজন করেছি। আহ, আজকে যে আমাদের টপিক ডিএক্সিন জ্ঞানোথেরাপি। আমরা অনেকেই চিনি আমাদের একজন ভালোবাসার প্রিয় আপু চট্টগ্রামে অফিসিয়াল ভাবে প্রোগ্রাম করে গেছেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে প্রোগ্রাম করে থাকেন। বিশেষ করে প্রোডাক্ট নলেজ নিয়ে অনেক ভালো কথা বলেন। আমি যখন চট্টগ্রামে ওনার মিটিং শুনি, আমার কাছে অনেক ভালো লাগছিল, তখন থেকে আমি ইনভাইট করেছি আপুকে। কিন্তু সময়ের অভাবে হয়তো ব্যাটে বলে হয় নাই বিদায় আমি আমার মিটিং আনতে পারি নাই। এর আগেও আরো 2 সপ্তাহ আমি তাকে ইনভাইট করেছিলাম, মানে একদিন আগে, মানে মঙ্গলবার রাতে। আপু হয়তো লেটে সিন করেছে, আমি সেই জন্য আর ভরসা না পেয়ে আমি হয়তো চেঞ্জ করে ফেলছি। কিন্তু এই সপ্তাহে আমি 1 সপ্তাহ আগে মানে বলে রাখছি যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা মিটিং করবো আপনাকে নিয়ে। তো সেই আমি আর কথা বাড়াবো না, আমি একজন লিডারকে দিয়েছিলাম কো হোস্ট, কিন্তু উনি বারবারই ডিস্টার্ব করতেছিল, আমি তাকে আবার কো হোস্ট কেটে দিয়েছি। যাই হোক, আমি আর কোনো ওপেনিং স্পেস নিব না।
আমরা সরাসরি চলে যাব। যদি আমাদের আপু যদি ফ্রি থাকেন, যদি আপনি বেটে বলে আমার কি বলবো একদম যদি সমন্বয় থেকে হয়ে থাকে, তাহলে আমরা আজকে যে মূল টপিক আমাদের আজকে কেনোথেরাপি, তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জি ওয়েলকাম আমাদের জানাতুল ফেরদৌস মিটু আপুকে। জি, জি আপু, আপনি শুরু করতে পারেন আপনার আজকে মূল্যবান আলোচনা। আসসালামু আলাইকুম। গুড মর্নিং রিয়াকশন। ধন্যবাদ লিয়াকত ভাইয়া। আমি আসলে মানে আজকে আমার খুব ভালো লাগতেছে, আপনি অনেকদিন যাবত আমাকে রিকোয়েস্ট করার পর আমি আপনাকে টাইম দিতে পারিনি, ফাইনালি আজকে আপনার প্রোগ্রামে আমি আসতে পারছি। সো এখানে আজকে আপনারা যারা অ্যাটেন্ড করছেন, আমি চেষ্টা করব আমি এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য যেটা আপনাদের বিজনেসের জন্য আসলেই খুব কাজে লাগবে। কারণ কি, প্রোডাক্ট নলেজ এমন একটা বিষয় যেটাকে আমি অলওয়েজ দেখলাম যে সবাই একটু হেয়ালি ভাবে নেয়, সবাই সব মনে করে যে হয়তো বা মার্কেটিং প্ল্যান অথবা দেখা গেছে বিজনেসের অপরচুনিটি ট্রেনিং করলেই হয়তো বা বিজনেস করা যায়, কিন্তু আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি বিজনেসে ফলো আউট করার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য আমার একটা কনসার্ন ছিল যে আমি প্রোডাক্ট নলেজটাকে নিয়ে স্পেশাল কিছু ট্রেনিং করব, এটার মধ্যে আমার স্পেশাল রাখবো যাতে আমি সবাইকে এই হেল্পটুকু করতে পারি। তো আজকে আমার যে সেশনটা জ্ঞানোথেরাপি, এখানে আমি শুধু জ্ঞানোথেরাপি না, আমি এখানে প্রোডাক্ট নলেজও রেখেছি, যতটুকু প্রোডাক্ট মানে আমার কাছে ইয়া ছিল, ইনফরমেশন ছিল, এগুলো আমি অ্যাড করেছি এবং কিছু কম্পারিজন আছে, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। তো সবাইকে যেহেতু মিউট করে রাখা হয়েছে, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা টেক্সট করবেন, আমি আপনাদের টেক্সট গুলো দেখতে পাচ্ছি। তো সাথে সাথে আমি অ্যান্সার দিয়ে দিব, কারণ কথার মাঝখানে যদি আপনারা কথা বলেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। দেখেন, আমাদের বিজনেস করার ক্ষেত্রে, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার ক্ষেত্রে যে নলেজ গুলো আসলে আমাদের থাকা দরকার, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি এই নলেজ গুলো কেউ কালেক্ট করে না। কেন করে না? কারণ দেখা গেছে যে কিনা নতুন আসছে, যার মাধ্যমে আসছে সেও দেখা গেছে নতুন। তাহলে যে দুইজনই যদি নতুন থাকে তাহলে একজন একজনকে গাইড করা পসিবল হয় না, সেই ক্ষেত্রে কিন্তু গাইড কে করবে? আমাদের লিডাররা করবে। তো লিডাররাও অনেক সময় দেখা গেছে যার গাইডেন্সে লিডারশিপটা পাচ্ছে সেও হয়তো বা প্রপার ভাবে তাদেরকে গাইড করতে পারে না। একটা বিজনেস করার জন্য আপনাকে যে তিনটা জিনিসের উপর সবচেয়ে বেশি নলেজ থাকতে হবে, সেটা ফার্স্ট হচ্ছে হলো কি আপনার কোম্পানি প্রোফাইল, আফটার দ্যাট প্রোডাক্ট নলেজ, তারপরে হচ্ছে মার্কেটিং প্ল্যান। এইটা হচ্ছে এই সিরিয়ালে আপনাকে শিখতে হবে, কিন্তু যখন আপনি প্রসপেক্টিং করতে যাবেন তখন সিরিয়ালটা কিন্তু একটু চেঞ্জ হবে। প্রথমে আপনাকে মার্কেটিং প্ল্যান দিয়ে শুরু করতে হবে, যে মোটিভেশনের কারণে মানুষ এখানে স্টে করতে চাইবে। সেকেন্ড, আপনাকে করতে হবে কোম্পানি প্রোফাইল, যে মোটিভেশনটা আপনি দিচ্ছেন, যে ইনকামটা আপনি দেখাচ্ছেন সেই ইনকামটা যে কোম্পানি থেকে হবে সেই কোম্পানির বিশ্বস্ততাটাও আপনাকে ফিল করাইতে হবে। আফটার দ্যাট যে জিনিসটা করবেন প্রোডাক্ট নলেজ, তখনই কিন্তু আসলে একটা কম্বিনেশন তৈরি হবে যখন কিনা ওই লোকটা আপনাকে ছাড়াও, লিডার ছাড়াও কিন্তু সে বিজনেস করতে পারবে। বাংলাদেশে এমন অনেক লিডার আছে যাদের আপলাইন নাই, কিন্তু তারা লিডার কিভাবে হয়েছে? এইভাবেই হয়েছে, সেই প্রপার নলেজটা গ্যাদার করছে বিধায় সে এটা করতে পারছে। দেখেন, তাহলে আমরা স্টার্টিংটা কিভাবে করি একটু দেখেন। আমরা ডিএক্সএন এর ব্যাপারে যে জিনিসগুলো জানবো: ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, স্পেশাল ফিচার, একটা প্রোডাক্টের একটা কোম্পানির স্পেশালিটি থাকে সেই জিনিসটা জানতে হবে। একটা অর্ডিনারি কোম্পানি আর ডিএক্সএন কোম্পানির মধ্যে যদি ডিফারেন্স আপনি বুঝাইতে না পারেন, তাহলে মানুষ আপনার প্রোডাক্ট কেন নিবে? আপনাকে ওই লোকাল কোম্পানি প্রোডাক্ট মনে করেও দেখা গেছে হেয়ারলি করতে পারে। সো এই জিনিসটা আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে ফুড থিওরি, আর তারপরে হচ্ছে প্রোডাক্ট পজিশনিং, এন্ড আফটার দ্যাট হচ্ছে প্রোডাক্ট নলেজ। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ধাপে ধাপে। ফার্স্ট হচ্ছে হলো গিয়ে ডিফারেন্সিয়েশন। দুই টাইপের কাস্টমার আপনারা সবসময় পাবেন। এক টাইপের কাস্টমার পাবেন দেখবেন যে তারা প্রোডাক্টের প্রাইসটাকে ভ্যালু দিচ্ছে, যে প্রাইস অনেক বেশি। আবার এক টাইপের কাস্টমার পাবেন যারা কিনা প্রোডাক্টের গুণাগুণকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, যে আমার প্রোডাক্ট কোয়ালিটিফুল হতে হবে, দাম যেটাই হোক আমার কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখার বিষয় যে আমরা কোন ক্যাটাগরি কাস্টমারকে টার্গেট করব। যারা কিনা টাকা নিয়ে চিন্তা করে তাদেরকে যদি আমরা প্রোডাক্ট খাওয়াতে চাই কিংবা বলি যে আপনি এই প্রোডাক্টটা খান, খেলে আপনার অনেক উপকার হবে, আসলে কি সে আমার প্রোডাক্টটা নিবে? কারণ তার নিজের পকেটে টাকা নাই, সে আমার প্রোডাক্টটা কিন্তু কনজিউম করবে না।
সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের কোয়ালিটিফুল কিছু কনজিউমার তৈরি করতে হবে। আপনি যদি ডিএক্সএন এর টিকে থাকতে চান, আপনার পায়ের নিচে মাটি শক্ত করতে হবে। আর সেটা কি? আপনার প্রতি মাসে যে 3900 পিভি করতে হয়, সেই পিভির জন্য আপনাকে একটা কাস্টমার বেস তৈরি করতে হবে, যেখানে আপনার 10 থেকে 15 জন কাস্টমার থাকবে। হতে পারে সে একটা প্রোডাক্টের কাস্টমার, হতে পারে একজন কাস্টমারই দেখা গেছে 20-25 হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছে। এনি হাউ, আপনাকে কাস্টমার বেস থাকতে হবে। এতে করে যে জিনিসটা হয়, আপনার প্রতি মাসে পিভি করার টেনশনটা দূরে থাকবে। কারণ আপনি আপনার পিভি করা নিয়ে যদি টেনশন করেন, তাহলে আপনার টিমের কি হবে, এটা আমি আপনাকে নেক্সটে জানাবো। তারপর হচ্ছে স্পেশাল ফিচার। বাংলাদেশে বাদ দেন, পৃথিবীতে কোনো কোম্পানি আছে যে কোম্পানিকে ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয়? কেন ওয়ান ড্রাগন কোম্পানিকে? এই কোম্পানিটা তাদের টোটাল প্রসেসিং তারা নিজেরাই করে। সেটা হলো কি আপনার ইউনিক প্রোডাকশন, ফাস্ট মুভিং প্রোডাক্ট, ট্রেন্ড সেটিং। দেখেন, প্রতিনিয়ত কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসতেছে। সেটা শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, বলিভিয়াতে আছে, বিভিন্ন কান্ট্রিতে আছে। যে যেই প্রোডাক্ট গুলো অলরেডি ডাক্তার লিম তৈরি করে আমাদের বিজনেসটা স্টার্ট করে দিছে, সেই প্রোডাক্ট গুলো প্রতিনিয়ত নতুন নতুন আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে। সো এই ফিচারটাও কিন্তু অনেক কোম্পানির মধ্যে নাই। তারা এক ফার্স্টে যে প্রোডাক্ট গুলো নিয়ে ফিল্ডে নামছে, ওগুলো নিয়েই বসে আছে। তো এটা হলো গিয়ে স্পেশাল ফিচার আপনার কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করছেন। দেখেন কোম্পানি প্রোফাইল, অনেকে, আমি অনেক অনেক মানুষের মধ্যে দেখছি কোম্পানি প্রোফাইলটাতে তারা খুব বেশি একটা ইন্টারেস্ট দেখায় না। আমি আমার কোম্পানি প্রোফাইলের প্রেজেন্টেশনটা কোনোদিন যদি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়, আমি অবশ্যই করব। আমার ওই প্রেজেন্টেশনটা দেখার পরে আপনি কেন, একটা পাগলও যদি মনে করে যে না আমি রিয়েকশন করবোই না, সেও রিয়েকশন করতে বাধ্য হবে। কারণ যেভাবে আমি প্রেজেন্টেশনটা রেডি করছি, একটা কোম্পানির পরিচিতি আমি এত চমৎকার করে তুলে ধরছি যে আপনি বাধ্য হবেন ওই কোম্পানিতে কাজ করতে। তো দেখেন কোম্পানি প্রোফাইলের মধ্যে যেটা দেখাচ্ছে, যে কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং এবং এভরিথিং হচ্ছে কোম্পানির মাধ্যমেই হয়ে থাকে। ওয়ান ড্রাগন কনসেপ্টের মধ্যে যে জিনিসটা আসলে মেইন, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আপনার ধরেন আমাদের প্যাকেজিং কিংবা ম্যানুফ্যাকচারিং যে কোনো একটা যদি আমরা অন্য কোনো কোম্পানি থেকে করাই, সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয়। লাইক আমাদের যে ওএমই প্রোডাক্ট গুলো, সেই ওএমই প্রোডাক্ট, আমাদের যে অয়েলের বোতলটা, অয়েলটা কিন্তু বেস্ট কোয়ালিটির, কিন্তু বোতলটা কিন্তু অনেকের পছন্দ হয় না। বোতলটা আমরা আরেকটা কোম্পানি থেকে সোর্সিং করে নিয়ে আসছি, যে কারণে বোতলটা অনেকেরই পছন্দ হয়নি এবং স্ট্যান্ডার্ড লেভেলকে মেনটেন করতে পারতেছে না। তো দেখেন কোয়ালিটি অবশ্যই ডিফার করছে, এবং অন্য জায়গা থেকে আনার কারণে কিন্তু আমার কস্টটাও একটু বেড়ে গেছে। তো এই জন্য হচ্ছে এই কোম্পানির নিজস্ব কোম্পানির প্রোডাকশন হাউসে প্রোডাক্ট গুলো তৈরি করে। তারপর হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। যদি নিজস্ব কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করার একটা সম্ভাবনা থাকে। যেমন ধরেন, আমি যখন ডিএক্সএন এ আসছি, তখন আমি জানতাম যে আমাদের জ্ঞানোডার্মার মধ্যে 200 নিউট্রিশন আছে। কিন্তু ধীরে ধীরে জানতে পারলাম, 2-4 বছর পরে জানতে পারলাম যে এটা রিসার্চের মাধ্যমে জানা গেছে যে এটার ভিতরে 400+ নিউট্রিশন আছে। তো 400+ নিউট্রিশন আগেও ছিল, ঠিক আছে, কিন্তু আমরা জানতাম না। ওই যে প্রথমে যে স্বল্প রিসার্চে প্রোডাক্টটা আসছে সেইভাবেই তাহলে রয়ে যেত, কিন্তু রিসার্চের সিস্টেম থাকার কারণে আমরা এটা জানতে পারলাম যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে 400+ নিউট্রিশন আছে। তো এইটা হলো গিয়ে ওয়ান ড্রাগন কনসেপ্টের একটা সাইট, যেটার কারণে আপনি আসলে এটার বিশেষত্বটা আসে। তারপরে হচ্ছে যখন ওয়ান ড্রাগন কনসেপ্টে আপনার কোম্পানিটা চলবে, সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্ট 40% থাকবে, এবং মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, আউটলেট, এভরিথিং, বোনাস পেমেন্ট, এভরিথিং মিলে 60% আমাদের কাছেই আবার রিটার্ন আসতেছে। এই সুবিধাটা আমরা পেয়ে থাকি। জি ম্যাম, আমাদের অনেকেই বলতেছে যে স্ক্রিন শেয়ার, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন কিনা? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণে বলবেন না যে স্ক্রিন শেয়ার হচ্ছে না? না, আপনি তো আমাকে দিগান নাই, হ্যাঁ শুরু করে দিচ্ছেন আর কি না না, স্ক্রিন আচ্ছা শেয়ার। ঠিক আছে, সমস্যা নেই, আমি চেক করতেছি। জি জি, আমি এক মিনিট। দুইটা ডিভাইসে আপনাকে দিয়েছি, দেখেন। আমার আসলে কি প্রবলেমটা হয়েছে যে মোবাইল থেকে নেট নিছি, তো একটু রিস্ক ফিল হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ল্যাপটপে জয়েন করা যেহেতু আছে, আশা করি যে শেয়ারও হবে স্ক্রিন। যদি ল্যাপটপে আপনার স্লাইড থাকে, আচ্ছা, ল্যাপটপ থেকে এখন শেয়ার দেখেন করবেন। তো শেয়ার আসছে কিনা। হচ্ছে হচ্ছে, হ্যাঁ একটু করতেছে, দেখেন একটু, হ্যাঁ।
হ্যাঁ, শেয়ারিং ওকে হচ্ছে জি। ওকে। জি জি, স্ক্রিনে আসছে। থ্যাংক ইউ। এতক্ষণ বলবেন না যে স্ক্রিন শেয়ার হয়নি, আমি একটু চেক করি। না, আপনি তো আমাকে জিজ্ঞাসা নাই, আমি ভাবছি যে আপনি হয়তো আলোচনা করতেছেন উপস্থাপনা প্রথম অংশ হয়তো আলোচনা বলছেন, এবারে না আসলে প্রোডাক্ট নিয়ে কথা দেখেন, বলবেন। জি। প্রবলেম স্টার্ট হয়ে গেল। যাক, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করছি আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নেক্সট থেকে স্টার্ট করি। নেক্সট হচ্ছে ইউনিক প্রোডাকশন টেকনোলজি। প্রোডাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, একজন সাধারণ মানুষ কখনই কিন্তু এই জিনিসটা জানার চেষ্টা করে না যে এই কোম্পানির প্রোডাক্টটা কিভাবে প্রডিউস হচ্ছে। এটা আসলে জানার প্রয়োজন হয় না, কারণ তাদের কাজ হচ্ছে কোম্পানি থেকে প্রোডাক্ট নিবে, প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে সেল করবে। কিন্তু বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম অনেক কোম্পানি আছে যারা কিনা প্রোডাক্ট মেকিং করে এবং সেই প্রোডাক্টটা সেল করে। তাহলে সেই ক্ষেত্রে সেই কোম্পানি আর আমার মধ্যে ডিফারেন্সটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট ইয়াটা ইউনিক টেকনোলজিটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে আমাদের এই মাশরুমটা তৈরি হয়। যেমন হচ্ছে, ওকে, যেমন হচ্ছে যে আমরা জানি যে আমাদের 6টা মাশরুম থেকে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুম তৈরি করা হয়, যেটাকে গ্যানোডার্মা লুসিডাম বলা হচ্ছে। এটা সাধারণত কেউ করে না, সো এটা একটা ইউনিক প্রসেস। আফটার দ্যাট অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেস। কোল্ড প্রসেসটা কি এটা একটু এক্সপ্লেন করি। সাপোজ আমরা যখন কোনো পাতা কিংবা ফলকে ড্রাই করি, সেটাকে গরম হিটে আমরা এটাকে ড্রাই করি। ঠিক আছে, ড্রাই করে প্রোডাক্টটাকে ড্রাই করে থাকি। এতে করে হয় কি, ওই খাদ্যের মধ্যে ওই পাতার মধ্যে যে মিনারেলসটা থাকে সেই মিনারেলসটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তো দরকারি মিনারেলস, যে কারণে আমাদের এই মাশরুমটা আপনারা ছবি অবশ্যই দেখছেন সবাই, উপরের অংশটা হার্ড, ভিতরটা হচ্ছে সফট। তো এইটাকে যা করা হয়, কোল্ড প্রসেসে ওই ঠান্ডা ডিপ ফ্রিজিং এর মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে ক্রাশ করা হয়। এতে করে এটার যে ভিটামিন এবং মিনারেল এটা বজায় থাকে। তো এইটাও একটা ইউনিক প্রসেস, যেটা কিনা পৃথিবীর কোনো কোম্পানি এই কাজটা করে না। তারপর হচ্ছে ফাইবার সেপারেশন। এই যে প্রসেসিং থেকে আপনি সেই ফাইবার গুলো সেপারেট করে তারপরে সেটাকে পাউডার করা হয়, পাউডার করে আমাদের ক্যাপসুলে করা হয়। এখন এখানে আসেন, যেহেতু এই পাউডারের মধ্যে ভিটামিন এবং মিনারেলটা রয়েই যায়, তাহলে এটার মধ্যে আর্দ্রতা থাকার সম্ভাবনা থাকে, যেটা কিনা গরমের সংস্পর্শে আসলে কিংবা আর্দ্রতার মধ্যে আসলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন সেটাকে কি করা হয়, আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্টের মাধ্যমে সেই আর্দ্রতাটাকে দূর করা হয়। আচ্ছা, কেউ একজন বলতেছে এখনো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, প্লিজ আপনি একটু না বের না না, শেয়ার হচ্ছে, উনি হয়তো ওনার ওনার দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো স্ক্রিন আমার শেয়ার হচ্ছে। জয়েন করেন প্রোগ্রামটা। স্ক্রিন শেয়ার হচ্ছে জি। আপনি করে যান, আলোচনা করে যান। হ্যাঁ, তো এটা হচ্ছে হলো গিয়ে সেই পদ্ধতিটা। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশে যে আরজিজিএলটা পাওয়া যায় পাউডার আকারে, সেটা কিন্তু জমে যায় না, কারণ এটা ওই আলট্রাভায়োলেট প্রসেসে এটা থেকে আর্দ্রতাটা বের করে নেওয়া হয়। তো অনেক ইন্টেলিজেন্ট শিক্ষিত মানুষের কাছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে এই কোশ্চেন গুলো আমিও এক সময় ফেস করছি। তো তখন আমার এই নলেজটা ছিল না বিধায় হয়তোবা তাকে আমি প্রোডাক্টটা দিতে পারিনি। সেও আমাকে এই ধরনের কোশ্চেন করছে, এই প্রোডাক্টটা জমে যেতে পারে কিংবা পাউডার ঠিক মতো থাকবে কিনা, কতদিন ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে কিনা, এভরিথিং এভরিথিং। তখন এই নলেজটা আমার মধ্যে ছিল না। তো আপনারা এমন না যে সারা জীবন মিডিল ক্লাস কিংবা লোয়ার ক্লাস মানুষের কাছে যাবেন, অবশ্যই বড়লোকদের কাছেও যাবেন, শিক্ষিত মানুষের কাছে যাবেন। তখন তাদের কাছ থেকে এই ইনফরমেশন গুলো তারা জানতে চাইলে আপনি যাতে ইজিলি দিতে পারেন, এই জন্য আমার স্লাইডে এই ইনফরমেশন গুলো অ্যাড করা। ক্রিয়েট ডিমান্ড। একটা প্রোডাক্ট মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টের ডিমান্ড কি আছে? কিছু কিছু প্রোডাক্ট দেখবেন মার্কেটে আসতেছে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যে সেইটা আবার মার্কেট থেকে চলেও যাচ্ছে, কারণ ওই যে ডিমান্ডটা ওইটা প্রোডাক্টের থাকে না। এখন আসেন, আমার প্রোডাক্টও সেম কোয়ালিটি, মার্কেটে আসবে আবার এখান থেকে চলেও যাবে, কারণ প্রোডাক্টের দাম অনেক। তাহলে মার্কেটে এই প্রোডাক্টটা ধরে রাখার জন্য আমাকে এটা ডিমান্ড ক্রিয়েট করতে হবে। ডিমান্ড ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আপনি যদি আপনার বোনাসটা ইনক্রিজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার সেল ইনক্রিজ করতে হবে। আর যদি সেল ইনক্রিজ করতে চান তাহলে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। ডিমান্ড ক্রিয়েটের জন্য আপনার কি দরকার, প্রোডাক্ট নলেজ। এই যে আমি একটু আগে ধরেন এই যে স্লাইডটাতে আমি আপনাদের শেয়ার করলাম, ইউনিক প্রোডাকশন টেকনোলজি, এই ইনফরমেশন গুলো যদি আপনারা ধরে রাখতে পারেন,
তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের ডিমান্ড এমনি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার প্রোডাক্টটা কতটা হাই কোয়ালিটির এটা যদি আমি একজন শিক্ষিত কাস্টমারকে এক্সপ্লেন করতে পারি, সে অটোমেটিক আমার প্রোডাক্টটা নিতে বাধ্য হবে। আচ্ছা আলিশা, আপনি প্লিজ একটু স্ক্রিনে টাচ কম করেন। আপনার স্ক্রিনে টাচ করার কারণে আমার এখানে দাগ পড়তিছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট নলেজ প্রোভাইড করার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে প্রোডাক্টের রাইট পজিশন, ফুড থিওরি এবং ফুড ডিসিপ্লিন, যেটা আমি এই স্লাইডেই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট হচ্ছে প্রোডাক্ট পজিশনিং। এই প্রোডাক্টটা আমাদের বডিতে কি কি ভূমিকা রাখে এই জিনিসটা জানা জরুরি। একটা প্রোডাক্টের উপকারিতা অপকারিতা জানার পরে সেটা আপনি ডাইরেক্ট কাউকে সাজেস্ট করতে পারবেন, এটা ঠিক আছে, বাট এই প্রোডাক্টটা আমার বডিতে এটার ভূমিকা কি এটাও আমাকে জানতে হবে। কারণ কি, আমি এই মুহূর্তে সুস্থ আছি, সাপোজ আমি এই মুহূর্তে সুস্থ আছি, আমি কেন আপনার এই 7,000 টাকার আরজিজিএল খাবো এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, দ্য বডি ইজ দ্য বেস্ট ডক্টর। আমাদের বডি কিন্তু একটা ডক্টর, কিন্তু এই ডাক্তারটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, এইটারও কিন্তু মেনটেনেন্সের দরকার হয়। এই মেনটেনেন্সটাই কিন্তু আমাদের আরজিজিএল করে। আমরা বেঁচে থাকি, যখন আমাদের সেল বেঁচে থাকে আমরা বেঁচে থাকি, আমাদের সেল মারা গেলে আমরা মারা যাই, কারণ আমাদের বডি সেল দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাই সেলের একটা প্রপার নিউট্রিশন দরকার আছে। এখন সেল যে খাবারটা চাচ্ছে, আপনি বলতেছেন আমি সকালে উঠে রুটি ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, কফি খাচ্ছি, কিংবা দুপুরবেলা ভাত মাছ খাচ্ছি, রাতের বেলা মাছ মাংস খাচ্ছি, কিন্তু এইটা থেকে প্রপার নিউট্রিশন যদি আপনার সেলে না যায় তাহলে আপনার এই খাবার কোনো কাজে লাগবে না। তো সেলের যে নিউট্রিশনটা সেটা তাকে দিতে হবে, যেখান থেকে সেই নিউট্রিশনটা আপনার ব্লাডে যাবে। ঠিক আছে, ব্লাডে গেলে আপনার ব্লাডটা সুস্থ থাকবে। আপনার গুড নিউট্রিশন গুড ব্লাড আপনাকে যেটা করবে, আপনাকে হেলদি রাখবে। তো এখন হচ্ছে হলো গিয়ে কথা, এই কথাটাই যদি আপনি এখন একজন কাস্টমারকে বলেন যে এই প্রোডাক্টটা আপনি কেন খাবেন, এই প্রোডাক্টটা এই জন্য খাবেন যে আপনার বডি তো সুস্থ রাখার জন্য যে সেলগুলো কাজ করে ওই সেলের নিউট্রিশন হচ্ছে আমার এই আরজিজিএল। তখন দেখবেন একটা মানুষ অবশ্যই বুঝবে যে আসলে আরজিজিএলটা আমি কেন খাবো সুস্থ থাকা অবস্থায়। দেখেন এখানে আমি বাংলায় বলে যাচ্ছি, আপনারা যদি ভালো লাগে আপনারা পড়েও নিতে পারেন, আমি ডাইরেক্ট বাংলায় বলে দিচ্ছি। বডিটা হচ্ছে গাড়ির মতো যেটা কিনা মেনটেনেন্সের দরকার হয়। এই আমাদের বডিটা আমাদের ভিতরে যত টর্চার আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে। ঠিক আছে, সাপোজ ধরেন আজকে বৃষ্টি হয়েছে, আমি সকালে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছি, তো বৃষ্টির কারণে যদি আমার ভিতরটা একটু গরম গরম ফিল হয় কিংবা ঠান্ডা লেগে থাকে, এই যে টর্চারটা এই টর্চারটা কিন্তু আমার বডি ইয়া করতেছে, ফেস করতেছে। তো আমার বডি যদি স্ট্রং থাকে তাহলে এইটার এগেনস্টে ফাইট করবে এবং রাত হতে হতে দেখা গেছে আমি সুস্থ হয়ে যাচ্ছি। আদারওয়াইজ যদি ফাইট করতে না পারে তাহলে সারা রাত আমার গায়ে জ্বর থাকবে। রাইট, এটাই হচ্ছে হলো গিয়ে আমার বডির মধ্যে বিভিন্ন ভাবে টক্সিন আসে। টক্সিন এসে এসে একটা গার্বেজ তৈরি করে ফেলে, যে গার্বেজটাই কিন্তু আমাদের অসুস্থতার কারণ হয়। দেখবেন এই যে জ্বর আসে, যে জ্বরটা কিন্তু কোনো রোগ না, জ্বর হচ্ছে হলো গিয়ে আপনার বডি যখন কোনো টক্সিনের এগেনস্টে ফাইট করতে থাকে এবং ফাইট করতে অতিরিক্ত এনার্জি খরচ হয়, তখন আপনার বডির টেম্পারেচার বেড়ে যায়। ওইটাকেই আমরা জ্বর বলি। জ্বর কোনো আলাদা কোনো রোগের নাম না। আমার বডিটা যখন আমার ভিতরে টক্সিন গুলোর সাথে ফাইট করতে থাকে, অতিরিক্ত এনার্জি প্রডিউস হয়ে যায়, তখনই আমার বডির টেম্পারেচার বেড়ে যায়, তখনই দেখা যায় ওইটাকেই আমরা জ্বর বলে থাকি। আর আমার বডি যদি ধরেন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই টক্সিন গুলো জিতে যায়, তখনই আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তো এটা হলো গিয়ে কথা, তো বডিকে সাপোর্ট দিতে হবে, বডির নিউট্রিশন দিতে হবে। নিউট্রিশন আবার দুই রকমের, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিশন। ম্যাক্রো নিউট্রিশনটা কি, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ওয়াটার, এইটা আপনার বডিতে এনার্জি ক্যারি করে, নিউট্রিশন ক্যারি করে। আর মাইক্রো নিউট্রিশনটা হচ্ছে ভিটামিন মিনারেল, তারপরে ট্রেস এলিমেন্ট এনজাইম। ঠিক আছে, এগুলো হচ্ছে হলো কি আপনার সেলের নিউট্রিশন, এগুলো আপনার সেল পর্যন্ত নিউট্রিশন নিয়ে যায়। তাহলে দেখেন এই পর্যন্ত যারা কিনা এখানে আপনারা প্রোগ্রামে আছেন তারা সবাই আরজিজিএল খেয়েছেন, কোনো না কোনো জায়গায় প্রোডাক্ট নলেজ পাইছেন যে আরজিজিএল এর মধ্যে কি আছে। তাহলে আমাদের এই সবগুলা ম্যাক্রো নিউট্রিশন মাইক্রো নিউট্রিশন এভরিথিং আমার আরজিজিএল আছে। তো এটা যদি আমি খাই
এটা যদি আমি রেগুলার কনজিউম করি তাহলে অটোমেটিক আমার সেলেরও এনার্জি হবে, আমার বডিতেও এনার্জি কাজ করবে, তাহলে আমি আলটিমেটলি সুস্থ থাকবো। একটা জিনিস মনে রাখবেন, আমার প্রোডাক্ট হচ্ছে প্রিভেনশনের জন্য, নট কিওরের জন্য। কিওরের জন্য মেডিসিন আছে, তারপরে হ্যাঁ, যখন কিনা আপনি প্রিভেনশন করবেন অটোমেটিক কিছুটা কিওরেও কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে আপনার যদি কোনো ডিজিজ থাকে সেটার ক্ষেত্রে আমার প্রোডাক্টটা কাজ করবে, বাট আমার প্রোডাক্টের মেইন কাজ হচ্ছে প্রিভেনশন। আপনি সুস্থ আছেন, আপনি সুস্থ থাকবেন যতদিন বেঁচে থাকবেন, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে থাকেন সেটারও চিকিৎসা আছে। এই হচ্ছে আমাদের সেল, ঠিক আছে? এই অংশটা হচ্ছে সেলের ভিতরের অংশ। দেখেন ভিতরের অংশের মধ্যে কি কি আছে। তো এই প্রত্যেকটা অংশের একটা একটা করে আবার খাবার নিউট্রিশন লাগে। যেমন এখানে যে নাম বললে বুঝবেন না, এখানে চিহ্নগুলো দিয়ে দেখেন। ব্রাউন কালারে যেটা আছে এটাকে মাইটোকন্ড্রিয়া বলে, এটার একটা নিউট্রিশন আছে। সেলের ভিতরে যা যা আছে এগুলোর একটা নিউট্রিশন আছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা নিউট্রিশন। এখন বলেন কে কয়জন বুঝে বুঝে প্রতিদিন এই নিউট্রিশন গুলো গ্রহণ করেন খাবার থেকে? কেউই করি না। আমরা যেটা সামনে পাই সেটাই খেয়ে বসে থাকি, আমাদের মেইন ফোকাস থাকে পেট ভরছে কিনা। এটা চিন্তা করি না যে আমার সেলের নিউট্রিশন ফুলফিল হচ্ছে কিনা, আমরা শুধু দেখি আমাদের পেট ভরছে কিনা। তো ওর পরে নিউট্রিশন হলে আমরা সুস্থ থাকি, আর যদি নিউট্রিশন না পাই তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। মূলত আমাদের বডিতে দুই ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে টক্সিন আর একটা হচ্ছে ইমব্যালেন্স। একটা হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইমব্যালেন্স। টক্সিনটা কি? ধরেন আমরা যে খাবার খাচ্ছি, বাতাস থেকে যে ধুলাবালি গুলো আসতেছে, পানি থেকে যে দূষণগুলো হচ্ছে, সেখান থেকে আমার বডিতে টক্সিন আসতেছে, এবং এই টক্সিনটা জমে 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 আমার বডিটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই দুইটা প্রবলেমই সাধারণত বডিতে বসে যায়। এই প্রবলেমগুলো কেন হয়? টু মাচ ইট, আপনি যখন অতিরিক্ত খাবেন, আপনি যখন আবার কম খাবেন, আপনি যখন আপনার শরীর যতটুকু চাচ্ছে তার চেয়ে যদি কম খান তখনও এই প্রবলেম হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি খান, অনেকে আছে খাবারের এই প্রসেস গুলো জানে না, আপনার যখন অতিরিক্ত ক্ষুধা লাগবে আপনি মাস্ট বি স্লো মোশনে খাবেন। আপনি ওই সময় যদি ফাস্ট ফাস্ট খাবার খাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার স্মরণ শক্তি কমে যাবে। এই জিনিসটা অনেকেই জানে না, ঠিক আছে? অনেকেই এই জিনিসটা জানে না, এই কারণে যখন অতিরিক্ত ক্ষুধা লাগে খাবার পেলে তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করে যে ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণ করতে হবে, কিন্তু ওই মুহূর্তে আপনি যত ফাস্ট ফাস্ট খাবেন আপনার স্মরণ শক্তি তত তাড়াতাড়ি স্লো হতে থাকবে। তারপরে হচ্ছে আপনি যদি খুব বেশি অ্যাসিডিক ফুড খেয়ে থাকেন তাহলেও বডিতে ইমব্যালেন্স হবে। তারপর খুব বেশি কুকড ফুড, মানে কিছু খাবার থাকে না রান্না করতে 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 ঝাঁঝালো করে ফেলে, পোড়া পোড়া করে ফেলে, ওই ধরনের খাবার যদি বেশি খান, আর যদি কম ভেজিটেবল খান, গ্রিন ভেজিটেবল গুলো যদি পরিমাণে কম খান, তখনই আপনার বডিতে এই দুইটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। যেটা আমি শুরুতে বলছি, বডি অ্যাজ দ্য বেস্ট ডক্টর, আমাদের বডি কিন্তু আমাদের ডাক্তার, কিন্তু এই বডিকে সুস্থ রাখার জন্য কি করতে হবে সেটাই আমরা এখন আলোচনা করব। যখন কিনা আপনার বডিতে অতিরিক্ত মাত্রায় টক্সিন হয়ে যায়, এই টক্সিন গুলো বের করে দিতে হয়। এই টক্সিন বের হওয়ার তিনটা প্রসেস, তিনটা লেভেলে আমাদের বডি থেকে এই টক্সিন গুলো বের হয়। একটা ডিসচার্জ, একটা ফুড অ্যাসাইড, একটা হচ্ছে টিউমার ডেভেলপ। ডিসচার্জ প্রসেসটা কি? দেখেন এখন এই জিনিসটা আসে যে আমরা অনেকেই দেখছি যে কারো না কারো মাধ্যমে আরজিজিএল খাচ্ছেন, ঠিক আছে? সাপোজ একজন মেম্বার নতুন জয়েন করছে, হায়েস্ট 2-3 মাস সময় হয়েছে জয়েন করছে, সে একজনকে আরজিজিএল সাজেস্ট করছে। তো সে জানে যে আরজিজিএল একটা পূর্ণাঙ্গ খাদ্য, এটা একটা অ্যাডাপ্টোজেন ফুড, এটা থেকে কোনো সাইড এফেক্ট হয় না, এটা বডির সব ধরনের রোগ কিওর করতে সক্ষম। এইটুকু জেনে সে একজনকে আরজিজিএল দিয়ে দেয়। কিন্তু আরজিজিএল এর কিন্তু একটা এলিমেন্ট রিফ্লেকশন আছে, এই রিফ্লেকশনটা তখন তারা শেয়ার করে না, যার কারণে হয় প্রোডাক্ট খাওয়ার পরে যখন এলিমেন্ট রিফ্লেকশনটা হয় তখন কাস্টমাররা ভয় পেয়ে যায়। সো মাস্ট বি এটা শেয়ার করার আগে এই ইয়াগুলো তাদেরকে জানাই দিবেন যে যখন কিনা আপনার প্রোডাক্ট খাবেন, আপনার যদি অতিরিক্ত সোয়েটিং হয় কিংবা অতিরিক্ত ইউরিন পাস হয়, গলায় কফ জমে যায়, অতিরিক্ত পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে বুঝবেন প্রোডাক্টটা আপনার বডিতে কাজ করছে। কারণ কি?
একটা সবকিছুর একটা লিমিটেশন থাকে। আপনার নর্মাল ইউরিন থেকে যদি অতিরিক্ত ইউরিন হয় আপনি ভয় পেয়ে যেতে পারেন, কিংবা পাতলা পায়খানা হয়েছে আপনি ভয় পাবেন, এটাই স্বাভাবিক। তখন দেখা যায় কাস্টমাররা আর ওই মানুষটার সাথে কন্ট্যাক্ট করে না যার মাধ্যমে সে প্রোডাক্টটা নিছে, সে করে কি ডাইরেক্ট প্রোডাক্টটা স্টপ করে দেয়। এতে করে তার ডায়রিয়া ভালো হতেও সময় লাগে এবং তার পরবর্তীতে প্রোডাক্টটা আর কাজ করে না, এবং সে বিশ্বাসও হারায় ফেলে যে এই প্রোডাক্ট খেলে তার উপকার হবে। যেমন আমি একটা দেখলাম, যখন আমি আরজিজিএল খাই তখন কিন্তু আমার অতিরিক্ত সোয়েটিং হয়, আমার গরম লাগতেছে না, আর ফ্যানে থেকে একটু সরে আসলে আমার গা ঘেমে যাচ্ছে, দ্যাট মিনস ওইটার এলিমেন্ট রিফ্লেকশনটা আমার বডিতে এইভাবে হচ্ছে। ঠিক আছে। এই জিনিসটা আমার বাবার সাথে হয়েছে। আমি আমার বাবাকে যখন এই প্রোডাক্টটা দিলাম, সে করলো কি, খাওয়ার কিছুদিন পরে তার পাতলা পায়খানা হয়েছে। সে আমাকে না জানায় প্রোডাক্টটা স্টপ করে দিচ্ছে। আমি অনেকদিন পরে যখন তাকে জিজ্ঞেস করলাম যে তো আমি তো তোমাকে প্রোডাক্টটা খেতে দেখি না, কি কি হইলো, তো বলছে আমি এখন আর খাচ্ছি না, কারণ কি, যে এটা খাওয়ার পর থেকে পাতলা পায়খানা হচ্ছে, এই জন্য আমি খাওয়া বন্ধ করে দিছি। তো এই কাজটা করা যাবে না। এটা হওয়া মানে আপনার বডির টক্সিন গুলো বের হচ্ছে, এটাকে ডিসচার্জ প্রসেস বলা হয়। ঠিক আছে। এটা অবশ্যই মাস্ট বি মাথায় রাখবেন, মাথায় রাখবেন। এবং কাস্টমারকে দেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো তাদেরকে শেয়ার করে দিবেন। নেক্সট হচ্ছে ফুড অ্যাসাইড। এটা এটা হচ্ছে হলো গিয়ে কিডনিতে স্টোন জমে না? হ্যাঁ, কিডনির যে স্টোন, ঠিক আছে, স্টোনটা কোত্থেকে, আপনারা কি স্টোন খেয়ে ফেলেন এই জন্য জমে না? এইটা হয় কি, আপনার কিছু বডির মধ্যে কিছু কিছু টক্সিন আছে, এই টক্সিন গুলো অনেক দিন জমে থাকতে 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 একত্রিত হতে হতে তখন হয় কি, ক্রিস্টাল আকার ধারণ করে ফেলে। আচ্ছা আশরাফুল খান, প্লিজ আপনি একটু স্ক্রিন থেকে হাতটা সরাবেন আর ক্রস গুলো কেটে দিবেন, আমার ডিস্টার্ব হচ্ছে। তো এটা হচ্ছে হলো ওই টক্সিন গুলো দেখা গেছে আপনার বডিতে জমে 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 পাথর আকারে স্ফটিকার মতো তৈরি হয়ে যায়, ঠিক আছে, ক্রিস্টালাইজ আকার হয়। তখন কিনা ওই, কিংবা দেখা গেছে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায়, ঠিক আছে, বডিতে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে তখনই আপনার ওই ইউরিক অ্যাসিড গুলো জমে 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 স্টোন তৈরি হয়ে যায়। তো এই স্টোন গুলো বের হওয়ার একটা প্রসেস আছে। থার্ড প্রসেসটা হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। ঠিক আছে। টিউমারটা কিন্তু কোনো রোগ না, টিউমার হচ্ছে আপনার সেলের বিকৃত আহ বিভাজন। ঠিক আছে, বিকৃত বিভাজনটাকে হচ্ছে হলো গিয়ে আপনার টিউমার বলা হচ্ছে। আপনার বডিতে যখন দীর্ঘদিন যাবত টক্সিন জমতে থাকবে, সেই টক্সিন গুলো একটা জায়গায় না একটা জায়গায় বাসা বাঁধবে, মানে জমাট বাঁধবে, সেই জমাট বাঁধতে বাঁধতে ওই জায়গার সেলটাকে তারা বিকৃত করে ফেলে। সেলের একটা প্রপার বিভাজন আছে, যেমন 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা। এই বিভাজনটা যদি বিকৃত হয়ে যায়, যেমন 8টা থেকে 16টার বদলে 8টা থেকে ধর 32টা হলো, 32টা থেকে 64টার বদলে 124টা হলো, তখন হচ্ছে এই বিভাজনটা অতিরিক্ত হয়ে যায়, কারণ আমাদের বডির যে সেল 90 দিন অন্তর অন্তর এই সেলগুলো মারা যায়, এবং এই 90 দিনের মধ্যে এই সেলগুলো আবার নতুন করে তৈরি হয়, যার কারণে উপর থেকে আমরা দেখতেছি যে আমার বডি যেমন থাকার তেমনই থাকছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এই সেলগুলো মারা যাচ্ছে, আবার নতুন সেল তৈরি হচ্ছে। তো এই প্রসেসিংটা যখন মানে অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখনই কিন্তু ওখানে মাংসপিণ্ড তৈরি হয়ে যায়, ফুলে যায়, এবং ওইটাকে টিউমার বলা হচ্ছে। সো এই টিউমারের মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে আপনার টক্সিনটা বডি থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ধাপ। এখন আসেন ওয়ার্কিং অফ গ্যানোডার্মা। আমাদের বডিতে গ্যানোডার্মা কিভাবে কাজ করে। বডিতে যখন গ্যানোডার্মা, অনেকে আছে আমাদেরকে প্রোডাক্টটা খাওয়ার 3 দিনের মাথায় ফোন করে বলবে আপু আমি প্রোডাক্টটা খেয়েছি আমার কোনো উপকার হচ্ছে না। এখন হচ্ছে কথা যে সে কি উপকার চাচ্ছে, তার এক্সপেকটেশনটা কি, যে সে কি চাচ্ছিল। ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু আমরা আসলে মাঝে মাঝে ভুল করে ফেলি, যে প্রথমে আমরা তাদেরকে বলে দেই না যে আপনার বডিতে এই প্রোডাক্টটা যাওয়ার পরে প্রথমে স্ক্যানিং হবে। কারণ কি, কিছু কিছু রোগ আছে আমাদের বডিতে তৈরি হওয়ার পরও সাথে সাথে আমরা বুঝতে পারি না। যে জিনিসটা আমাদের হয় যে মোটামুটি দীর্ঘ সময় পার হওয়ার পরে কিংবা এটা খুব বিশাল আকার ধারণ করার পরেই ধরা পড়ে যে আমার বডিতে এই রোগটা আছে। তো এই জন্য যখন কিনা আপনি সুস্থ আছেন মনে করো আরজিজিএলটা খাবেন, তখন দেখবেন যে আপনার বডিতে এটা স্ক্যানিং করতেছে, স্ক্যানিং করে আপনার বডির যে কোনো যেই জায়গায় টক্সিন আছে, যেই জায়গায় ড্যামেজ আছে, এগুলোকে আগে স্ক্যানিং করবে, আফটার দ্যাট ডিটক্সিফিকেশন।
আপনার বডি থেকে সেই টক্সিন গুলোকে বের করবে। কিভাবে বের করবে সেটা আমি আগেই বলছি। অতিরিক্ত ঘামের মাধ্যমে, স্টুলের মাধ্যমে, কফের মাধ্যমে, কিংবা পাতলা পায়খানার মাধ্যমে আপনার বডি থেকে এই টক্সিন গুলো বের হয়ে যাবে। আমার যেমন ঘামের সাথে সাথে হাঁচিটাও হয়, প্রচুর হাঁচি হয়, হাঁচি হয়ে আমার টক্সিন গুলো বের হতে থাকে। তো এক একজনের এক একটা প্রসেস এই টক্সিন গুলো বের হওয়া। তারপরে হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিংটা কি? ব্যালেন্সিং হচ্ছে আপনার যখন এই যে ডিটক্সিফিকেশন প্রসেসটা চলবে, আপনার বডি থেকে আয়োডিন, তারপরে হচ্ছে মিনারেল, ভিটামিন, বিভিন্ন ধরনের নিউট্রিশনও বের হয়ে যাচ্ছে। তো নিউট্রিশন বের হলে অবশ্যই আপনার বডি ইমব্যালেন্স হয়ে যাবে। তখন যে জিনিসটা হয়, এই প্রোডাক্টটা আপনার বডিকে ব্যালেন্সিং এর কাজ করে, যেটা কিনা জিএল এর কাজ। অনেকে আছে দেখবেন আরজি দিচ্ছে, জিএল দিচ্ছে না কাউকে খেতে, কিংবা জিএল দিচ্ছে আরজি দিচ্ছে না। এই কাজটা কখনোই করবেন না। মাস্ট বি দুইটা প্রোডাক্টই দিবেন, কিন্তু কম বেশি করে দিবেন। যদি অসুস্থতার মাত্রা বেশি থাকে তাহলে আরজির মাত্রা বেশি যাবে। আর যদি সে বেশি সুস্থ থাকে, শুধু সুস্থতার জন্য প্রোডাক্ট খেতে, তাহলে জিএল এর মাত্রা বেশি থাকবে। কিন্তু প্রোডাক্ট দুইটাই একসাথে দিবেন। শুধুমাত্র ডিটক্সিফিকেশনের জন্য যদি আরজি দেন, আপনার বডি ব্যালেন্স করবে না। তখন আপনি যে কোনো সময় অসুস্থ হতে পারেন, দুর্বল হতে পারেন, অসুস্থ না, দুর্বল হয়ে যেতে পারেন। এই জন্য দুইটা প্রোডাক্টকে মাস্ট বি সাথে দিবেন, দিলে সে সুস্থ থাকতে পারবে। তারপরে হচ্ছে রিজেনারেটিং। যে যে জায়গায় আপনার ড্যামেজ হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, সেটাকে রিকভারি করবে এই আরজিজিএল ধীরে ধীরে। নাও হচ্ছে ড্রাগ এবং গ্যানোডার্মার মধ্যে পার্থক্যটা কি? আপনার যদি কোনো ধরেন আপনার কিডনির সমস্যা হয়েছে, আপনি তো ড্রাগ খেয়েও কিডনির সমস্যাটা দূর করতে পারেন, আপনি কেন গ্যানোডার্মা খাবেন? এটাই পার্থক্যটা বুঝেন। ড্রাগের মধ্যে কি আছে? কেমিক্যাল আছে, সিনথেটিক আছে, যেটা কিনা আপনার নির্দিষ্ট জায়গায় কাজ করার সাথে সাথে আপনার বডির ভিতরে যে কেমিক্যাল গুলো থাকে এটার মধ্যে এক্সট্রা, সেই কেমিক্যাল গুলো বডির যে কোনো জায়গায় ড্যামেজ করতে পারে, যেটাকেই কিনা সাইড এফেক্ট বলা হয়। কিন্তু আর কি, এদিকে দেখেন গ্যানোডার্মা একদম ন্যাচারাল প্রোডাক্ট। এটার মধ্যে তো কোনো কেমিক্যাল নাই, এটা আপনি খেলেও আপনার ক্ষতি নেই, আর অতিরিক্ত খেলেও ক্ষতি নেই। ঠিক আছে, আপনি দেখেন যে আমি আপনাকে 4টা করে খেতে বললাম, আপনি 6টা খেয়ে ফেলেন, ওইটাতে আপনার কোনো ক্ষতি নেই। এখানে ওভারডোজ বলে কিছু নাই। তবে হ্যাঁ, ডোজ মেনটেন করার একটা সুফল হচ্ছে এইটা, যে আপনি যদি প্রপার ওয়েতে রেগুলার এটা কন্টিনিউ করতে থাকেন, তখন এক ধরনের কাজ করবে। আর যদি আপনি অনিয়মিত খান, সেই ক্ষেত্রে কিন্তু কার্যকারিতাটা একটু কমে যায়। এই জন্য আমরা সবসময় বলি যে অবশ্যই কনসাল্ট করে এই প্রোডাক্টটা কনজিউম করবেন। তারপর দেখেন ড্রাগের সাইড এফেক্ট, যেটা বললাম যে আপনি পেট ব্যথার জন্য মেডিসিন খাচ্ছেন, কিন্তু ওইটার ভিতরে যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যালটা দেখা গেছে আপনার গলায়, আপনার হাতে, কিংবা আপনার পায়ে কোনো জায়গাটা কোনো ড্যামেজ করতেছে। এটা সেই সাইড এফেক্ট আছে, যেটা গ্যানোডার্মার নাই। ড্রাগের কাজ হচ্ছে শুধুমাত্র কিওর করা, আপনার ওই রোগটাকে নিরাময় করে দেবে। তারপরে ওইটার কেমিক্যালের কারণে আপনার যদি আর কোনো রোগ হয়, ওইটার জন্য ওই ড্রাগটা ইয়া না, ওইটা কিওর করা ছাড়া আর কোনো কাজ নেই। আর গ্যানোডার্মার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রিভেনশন, আপনার বডিতে ওই রোগের জীবাণুটাই জমতে দিবে না। এটা হচ্ছে গ্যানোডার্মার কাজ। ড্রাগের কাজ হচ্ছে টার্গেট স্পেসিফিক। আপনি আজ পর্যন্ত কখনো দেখছেন কিডনির ওষুধ খেলে মাথা ব্যথা দূর হয়েছে, কিংবা হার্টের ওষুধ খেলে কিডনি ভালো হয়েছে? এরকম না। আপনি যেটার জন্য প্রোডাক্ট মেডিসিন খাবেন, শুধুমাত্র সেই সমস্যাটাই আপনার সমাধান হবে। কিন্তু গ্যানোডার্মার ক্ষেত্রে দেখেন ওভারঅল আপনার বডিটাকে নর্মাল করে রাখবে। আপনি যেখান থেকে প্রোডাক্ট খান, কোনো সমস্যা নাই, আপনার প্রতিটা অঙ্গ উপরে এটা কাজ করবে। ড্রাগটা হচ্ছে হিউম্যান টেকনোলজি, আর গ্যানোডার্মাটা হচ্ছে ন্যাচারাল টেকনোলজি। ড্রাগের মধ্যে সিঙ্গেল মলিকিউল থাকে, যেই স্পেসিফিক প্রোডাক্টটা আপনি খাবেন শুধু সেই স্পেসিফিক মলিকিউলটা থাকে। আর গ্যানোডার্মার মধ্যে 400+ নিউট্রিশন আছে। ড্রাগের ডোজ হচ্ছে 111, মানে দেখা গেছে যেগুলো 3 বেলায় খেতে হয়, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। ঠিক আছে, এইভাবে খেলে খেতে হয়, এর চেয়ে বেশি কিন্তু খাওয়া যায় না। কিন্তু আপনি গ্যানোডার্মা কিন্তু এনি ডোজে আপনি খেতে পারবেন। নেক্সট হচ্ছে মেজর এলিমেন্ট। এই জ্ঞানোডার্মাটার মধ্যে আমার যে এলিমেন্ট গুলো থাকে, এটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু জেনে রাখা ভালো। কখনো যদি আপনি এমন কারোর সামনে গিয়ে পড়েন যে যে এটার ব্যাটারে জানতে চাচ্ছে, একটু ডেসক্রিপশন চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ইনফরমেশন গুলো দিতে পারবেন। যেমন এটার মধ্যে যে মেজর এলিমেন্ট গুলো থাকে: পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডিনোসিন ট্রাইটারপেনয়েড, গ্যানোডারিক অ্যাসিড, অ্যাসেন্স, এবং মোর দেন 400+ নিউট্রিশন, জাস্ট জেনে রাখার জন্য। নাও এখন আসেন আমার প্রোডাক্ট নলেজে।
দেখেন, আমি একটা কথা প্রোডাক্ট নলেজের আগে একটা কথা বলি। প্রোডাক্ট নলেজের সেশনটা আমি বাংলায় রাখছি যাতে আমাকে সবগুলো পড়তে না হয়, আপনারা পরে পরে বুঝে নেবেন। আমি দুই একটা ইম্পর্টেন্ট এক্সপ্লেন করব। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ধরেন ব্যথার কারণে জ্বর আসে, কিংবা আহ ঠান্ডার কারণে জ্বর আসে, কিংবা দেখেন যে কারণেই আপনার জ্বর আসুক, আপনার ওষুধ কিন্তু একটাই, নাপা। রাইট? নাপা প্লাস এক্সট্রা যাই হোক এইটাই। তাহলে এখন আপনি, একজন এসে যদি বললো যে আমার পেট ব্যথা এই জন্য জ্বর আসে, আপনি কি দিবেন? আরজিজিএল দিবেন। আপনার মাথা ব্যথার জন্য জ্বর, আপনি কি দিবেন? আরজিজিএল দিবেন। আপনার যে কোনো সমস্যার জন্য জ্বর আসছে, কি দিবেন? আরজিজিএল দিবেন। তাহলে কি এই কোশ্চেনটা আপনাদের কাছ থেকে আমি আর কখনো পাবো যে আমার এই সমস্যার কারণে আমি কোন প্রোডাক্ট খাবো? আমি কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছি। যেমন ধরেন আরজির মধ্যে কি কি গুণাগুণ আছে। তাহলে আপনার এই রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলে কি আমার কাছ থেকে আপনার জানতে হবে যে আমি আরজি খাবো কি খাবো না? হ্যাঁ, আপনি কি আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা ডোজটা কেমন হবে। সাপোজ আমি একটু আগে বললাম যে আপনার বডিতে যদি সমস্যা কম থাকে, সেই ক্ষেত্রে আপনি জিএল বেশি খাবেন, আরজি কম খাবেন। আর যদি সমস্যা বেশি থাকে, আরজি বেশি খাবেন, জিএল কম খাবেন। তো আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, আরজি জিএল এর ক্ষেত্রে বিশেষ করে, বাকি অন্যান্য প্রোডাক্ট না, এটা সাজেস্ট করার আগে অবশ্যই এমন কারোর সাথে কনসাল্ট করবেন যার প্রোডাক্ট নলেজ ভালো আছে। লাইক আমাদের যে ডাক্তার আছে, ডাক্তার সেলিমুর রহমান, ডাক্তার রফিক, জাহাঙ্গীর আলম, ওনাদের কিন্তু প্রোডাক্ট নলেজ খুব মানে ভালো আছে। তো ওনাদের সাথে যদি কনসাল্ট করে আপনি প্রোডাক্টটা দেন, আপনার কাস্টমার কখনোই হারাবেন না। বিশেষ করে কিছু লিডাররা আছে, আমি দেখলাম যে নিজেরা নিজেরা প্রোডাক্ট সাজেস্ট করে, যখন ভুল হয় তখন আমাদের কাছে আসে যে আপু এই প্রোডাক্টটা দিছিলাম, এটা তো এই হয়েছে, এখন তো কাস্টমার আর প্রোডাক্ট নিচ্ছেও না, ফোনও ধরতেছে না। তাহলে দেওয়ার আগে আপনি আমাকে একটা আবার জিজ্ঞেস করলেও পারতেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনার মাথায় তাহলে আমি, আমার নাম ছিল যে মিতু আপুকে এটা জিজ্ঞেস করলে পাওয়া যাবে, কিন্তু সে আপনি আগে আমাকে বলেননি। আপনি যখন আপনার কাস্টমারটা হারাইলেন, আপনার কাস্টমারটা নষ্ট হলো, তখন যে আপনি আমাকে এই কথাটা বললেন। তো এই কাজটা না করে যেটা করবেন, আরজিজিএল দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে লিডারদের কনসালটেন্সি করে নেবেন, এতে করে আপনার কাস্টমারটা কখনোই হারাবেন না। দেখেন, আরজিজিএল এর আমি এখানে উপকারিতাগুলো মোটামুটি লিখে দিছি, যে আরজির কাজটা কি আর জিএল এর কাজটা কি। মেইন যে কাজ, যে এটা হচ্ছে আপনার শরীরকে সুস্থ রাখবে, শক্তিশালী করবে, আপনার অভ্যন্তরীণ অঙ্গসমূহের ক্ষয়রোধ দূর করবে, কোষ বৃদ্ধি প্রতিহত, দ্যাট মিনস টিউমার সেল। ঠিক আছে, টিউমার সেল প্রতিরোধক। আমি কিন্তু ডাইরেক্ট টিউমার সেল লিখি নাই, কারণ আমরা কিন্তু ক্লেম করি না যে এটা কোনো মেডিসিনাল মেডিসিন। ঠিক আছে, মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ একটা প্রোডাক্ট, বাট নট মেডিসিন। তো আমি ডাইরেক্ট বলতে পারি না যে এটা টিউমার সেলকে রিকভারি করবে। সো আমি এই জন্য বললাম কোষ বৃদ্ধি প্রতিহত করে। তারপরে পিএইচ এর মাত্রা সমতা বিধান রাখে, যার কারণে আপনার ব্লাড ক্যান্সার হবে না। আপনি প্রোডাক্টটা খেলে রেগুলার, আপনার ব্লাড ক্যান্সারের সম্ভাবনা হবে না। হজম শক্তি বৃদ্ধি করে, দেহ কোষের লাবণ্যময় রেখে তারুণ্য ধরে রাখে, যেটাকে অ্যান্টি এইজিং বলা হয়। আমি কিন্তু এখানে বলতে পারতাম যে বার্ধক্যের ছাপ দূর করে, এইভাবে না বলে কিন্তু কি বললাম, লাবণ্যময় থেকে তারুণ্য ধরে রাখে। অনেক সময় দেখবেন ভাষাগত ত্রুটির কারণে মানুষ মনে করে আমাদের এটা হয়তোবা একটা হয়তোবা একটা মেডিসিন, কিন্তু আমাদের এটা কোনো মেডিসিন না, এটা একটা সাপ্লিমেন্ট। অনেকে আছে মেডিসিন বলে, ঠিক আছে, অনেকে আছে ইয়া করে, কিন্তু প্রোডাক্ট কথাটা অনেকে উচ্চারণ করতে পারে না, যে এই প্রোডাক্টটা আমি খাচ্ছি, এই প্রোডাক্টটা থেকে আমার এই উপকার হচ্ছে। আপনি হয় প্রোডাক্ট বলেন, নাহলে আরজিজিএল নাম ধরে বলেন, বাট কখনো মেডিসিন বলবেন না, ক্যাপসুল ট্যাবলেট এগুলো উচ্চারণ করবেন না। তাহলে মানুষের মাথায় একটাই জিনিস আসবে যে এটা মেডিসিন। তারপর হচ্ছে জিএল এর কাজ, এটা ব্যালেন্সিং করা, আপনার বডির ভিতরে রক্তের সঞ্চালন, তারপর হচ্ছে অক্সিজেন সরবরাহ, পরিপাক তন্ত্র বৃদ্ধি, এই সব কাজগুলো আপনার আরজিজিএল এর। দ্যাট মিনস বোঝা গেল যে আলটিমেটলি আমরা সুস্থ থাকা অবস্থায় কেন আরজিজিএল খাবো। এটা খেলে আমার বডিতে এই সমস্যাগুলো হবে না। এটা হচ্ছে প্রিভেনশন, যেটাকে আমরা প্রিভেনশন বলি। আচ্ছা মোহাম্মদ রেজাউল, আপনি স্ক্রিনে কেন বারবার হাত দিচ্ছেন? দেখতেছেন আপনার কারণে প্রবলেম হচ্ছে, আমারটাও হ্যাং হয়ে যাচ্ছে। টেক্সট হচ্ছে আমাদের স্পিরুলিনা। এই প্রোডাক্টটা এই মুহূর্তে বাংলাদেশে নাই, তারপরেও আমি আমার প্রেজেন্টেশনে রাখছি, কারণ খুব শীঘ্রই আমরা স্পিরুলিনা পেতে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ, যে আমরা মাসখানেকের মধ্যে আমাদের হয়তোবা বাংলাদেশে স্পিরুলিনা অ্যাভেলেবেল হয়ে যাবে, যেহেতু আমাদের ফ্যাক্টরিতে অলরেডি কাল্টিভেশন চলতেছে, এখন প্রসেসিং হচ্ছে হলো গিয়ে পারমিশন হলে আমাদের বাংলাদেশে স্পিরুলিনা অ্যাভেলেবেল হয়ে যাবে।
গত মাস থেকে এই মাসে আমি অলরেডি 4টা স্পিরুলিনা সেল করছি, যেখান থেকে আমার একটা ভালো ইনকাম হয়েছে, ভালো প্রফিট হয়েছে এবং কাস্টমারটাও স্যাটিসফাই। এখন হচ্ছে এমন কি আছে স্পিরুলিনার মধ্যে যে আরজিজিএল এর থেকেও বেশি উপকার কাজ করছে? কথা হলো কিছু কিছু প্রবলেম আছে যেটার মধ্যে আরজিজিএল এর বিশেষ কোনো ভূমিকা থাকে না, ওইটা প্রয়োজন হয় না। আপনি সিম্পল একটা প্রোডাক্ট দিয়েও আপনার ওই সমস্যাটা দূর করতে পারবেন। লাইক আপনার এটার মধ্যে যে উপাদানটা আছে, সেই উপাদানের অনুপাত কি 4:1, সরি 4:1। 4 অনুপাত হচ্ছে আপনার অ্যালকালাইন আর 1 অনুপাত হচ্ছে হলো গিয়ে অম্লীয়। এইটা সমন্বয়ে আমার স্পিরুলিনাটা তৈরি, যেটা বডির পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়াম সরবরাহ করে, ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি, মস্তিষ্কের বিকাশ, হাড় মজবুত এবং গর্ভবতী ও প্রসবের পরে মায়েদের জন্য উপযুক্ত খাবার। আরো অনেক এক্সপ্লেনেশন আছে, সব তো একটা স্ক্রিনে আনা পসিবল না। যেমন অ্যালার্জি, ডায়াবেটিস, ঠিক আছে, এই ধরনের কিছু প্রবলেম আছে যেগুলো। তারপর থ্যালাসেমিয়া, আজ থেকে আমি আজকে প্রায় 8 বছর ধরে একটা পেশেন্ট হ্যান্ডেল করি। তার 8 বছর আগে আমার তার সাথে পরিচয় হয়েছে, যেটা থ্যালাসেমিয়ার পেশেন্ট। তাকে আমি এত বছর ধরে প্রোডাক্টটা দিচ্ছি এবং সে এই প্রোডাক্টটা খেয়ে এখন পর্যন্ত সুস্থ আছে এবং তাকে এক্সট্রা করে ব্লাড নিতে হয় না। তাহলে দেখেন, আমি আমি নিজেই, আমার কাস্টমার আমার নিজেই একটা চমৎকার একটা এক্সাম্পল, যে কারণে আমি কখনো এক্সপিরিয়ন্সকে লেফট আউট হইতে দেই না। এই প্রোডাক্টটাকে আমি অলওয়েজ টপ প্রায়োরিটিতে রাখি এবং আমি এটা সেল করি। এখন আপনারা যদি এই প্রোডাক্টটা দিয়ে দেখবেন, অনেক কাস্টমার আছে আরজিএল নিতে পারতেছে না প্রাইসের কারণে। ঠিক আছে, প্রাইজের কারণে নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যারা কিনা প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রোডাক্ট নলেজ আছে, তাদের সাথে কনসালটেন্সি করে আপনি শুধুমাত্র 2-1টা প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু তার প্রবলেমটা সলভ করে দিতে পারেন। আর একবার যখন একটা কাস্টমারের প্রবলেম সলভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সে আমাদের প্রোডাক্টের ভক্ত হয়ে যাবে। তখন সে সব প্রোডাক্ট ইউজ করবে, আপনাকে বলতে হবে না, আপনি শুধু ইনফরমেশন দিবেন যে এই প্রোডাক্টের উপকারিতা এটা, সে দেখবেন সব প্রোডাক্টই নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের কডিসেপ। কডিসেপের কাজ আমরা সবাই জানি, কারণ এই কডিসেপ আমাদের কোনো নতুন প্রোডাক্ট না, এটা আমাদের অনেক আগে থেকেই ছিল, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার এটা কন্টিনিউ হয়েছে। যেটা হচ্ছে আমাদের বডিতে অক্সিজেনের মাত্রা। লাইক আমি কর্ডিসেপটা খেতে পারি না, খেয়ে হজম করতে পারি না। কেন? আমার বডিতে যখন অক্সিজেনের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন আমার ব্রিদিং প্রবলেম হয়। ঠিক আছে, যেহেতু আমার একটু ফিজিক্যাল প্রবলেম আছে, তো আমি কিন্তু কর্ডিসেপটা খেতে পারি না। কারণ আবার দেখেন, যাদের কিনা নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, অ্যালার্জির প্রবলেম আছে কিংবা হাঁপানির সমস্যা আছে, তাদের জন্য আবার কর্ডিসেপটা বেস্ট। হাঁপানি কখন হয়? যখন বডিতে অক্সিজেনের ঘাটতি হয়, তখনই কিন্তু সে নিঃশ্বাস নিতে পারে না। আপনি যদি এই প্রোডাক্টটা তাকে দিতে পারেন, তাহলে কিন্তু তার এই প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। তারপরে কিডনি ফুসফুসের যত ধরনের রোগ থাকে, ওইটার জন্য আপনি কর্ডিসেপটা ইজিলি দিতে পারবেন। নেক্সট হচ্ছে মাইক্রোভেজি। এই মাইক্রোভেজিটাও খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশে আবার নতুন করে লঞ্চ হবে। কারণ এটা যখন আসছিল, প্রোডাক্টের দামের কারণে প্রথম প্রথম কাস্টমাররা নিতে চায়নি, কিন্তু যখন দেখলো যে না, এইটা খেয়ে তো ভালোই ওয়েট লস হয়, বডি ফিট থাকে, আপনার টয়লেট ক্লিয়ার থাকতেছে, আপনার চেহারা যে বয়সের ছাপ ওইটাও কন্ট্রোল করতেছে, তখন এই প্রোডাক্টের হিউজ ডিমান্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আবার আমাদের মধ্যে আসে। দেখেন এখানে আমি অলরেডি উপকারিতা হচ্ছে, এটার মধ্যে 24টা হার্বস আছে, শুধু এই একটা প্রোডাক্টের মধ্যে 24টা হার্বস আছে, যার মধ্যে আপনার 3টা মাশরুমই আছে, 3 ধরনের মাশরুমই আছে এটার মধ্যে। ঠিক আছে, প্রোডাক্টের গায়েও দেখবেন মাশরুমের ছবি দেওয়া আছে এবং এটার কার্যকারিতা গুলো হচ্ছে এটা। নেক্সট হচ্ছে লায়ন্স ম্যান। লায়ন্স পেন আসলে যখন আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম আসলো, এটার উপকারিতা যারা কিনা আমরা ডিএক্সএন বিজনেস করি আমরাই শুধু বুঝতে পারছি। কারণ এই প্রোডাক্টটার উপকারিতাটা এমন যে ইনস্ট্যান্ট তো দেখা যাচ্ছে না, কিন্তু স্লো মোশনে যে কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে, এটা অনেক সময় বোঝা যায় না। আমি ছোট একটা এক্সাম্পল দেই। আমি যখন ডিএক্সএন এর প্রথম আসি, তখন তো ডিএক্সএন এর শুধু জ্ঞানজি সোপই ছিল, আর কোনো প্রোডাক্ট ছিল না স্কিন কেয়ারের জন্য, আর ফেস ওয়াশটা ছিল। তো ওই সময় আমি জ্ঞানজি সোপটা প্রায় 3 ইয়ার্স এর মতো ব্যবহার করছি, গোসলেও করছি, ফেসেও ইউজ করছি। কিন্তু তখন আমি তেমন বিশেষ কোনো বেনিফিট আমি এটা থেকে বুঝতে পারিনি। কারণ জ্ঞানজি সোপের মেইন কাজই হচ্ছে আপনার অ্যান্টি এইজিং এ কাজ করা, আপনার চেহারায় বার্ধক্যের ছাপ না পড়তে দেওয়া। তো 3 বছর ইউজ করার পরে যেটা বেনিফিট আমি এখন ফিল করতেছি, আমার এইজের সাথে আমার ফেসের কাটিং যায় না। কেউ ফিল করে না যে আমার আসলে এত বয়স হয়েছে, আমার চেহারায় সেটা বোঝা যায় না।
তো আমার কাছে তখন জিনিসটা ভালো লাগলো যে আসলে ওই সময় যদি আমি কোনো কাজ হচ্ছে না মনে করে ইউজ করা বন্ধ করে দিতাম, তাহলে আজকে ওই বেনিফিটটা আমি ফিল করতে পারতাম না। তো কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার ইনস্ট্যান্ট কাজ না করলেও এটা ফিউচারে আপনার বডিতে যে কতটা ভালো কাজ করছে কিংবা উপকারিতা এটা আপনি ফিল করতে পারবেন। তাই ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্ট আপনার শরীরের জন্য পারফেক্ট। আপনি যেটাই খাবেন, এটা কোনো, আপনি সুস্থ আছেন, আপনি সব প্রোডাক্ট খেতে পারবেন। আপনার বাজেট কম, আপনি ধরে ধরে দুই একটা প্রোডাক্ট খান, এই মাসে একটা, ওই মাসে একটা, সেই মাসে একটা করে প্রোডাক্ট খান, কিন্তু আপনি যখনই এই মাশরুম এগুলো আপনার বডিতে যাবে আপনার শরীরে কোনো না কোনো উপকার হবে। তো দেখেন লাইফ স্প্যানের মেইন কাজটাই হচ্ছে যে আপনার স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। যাদের নার্ভাস সিস্টেম অনেক উইক থাকে তাদের জন্য, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, যারা কিনা কি বলে নার্ভাস হয়, খুব বেশি ঘন ঘন নার্ভাস হয়, স্ট্রেসে চলে যায়, তাদের জন্য এটা ভালো কাজ করে। প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে যে নার্ভস গুলো যে ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজ রিপেয়ারিং এ এটা কাজ করে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি মানসিক বিষণ্ণতা ডিপ্রেশনে যখন থাকবেন ওই সময় আপনি এই প্রোডাক্টটা কন্টিনিউ করলে আপনার ডিপ্রেশন লেভেলটা কন্ট্রোলে চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং দুইটা প্রোডাক্ট, সেটা হচ্ছে রোজেল জুস এবং মোরিঞ্জি। আহ এই প্রোডাক্টটাও আমার স্লাইডে রাখার মেইন কারণ এই দুইটা প্রোডাক্টও আমাদের বাংলাদেশে আসবে, তবে জুস আকারে আসবে না পাউডার আকারে আসবে এটা এখনো জানা যায়নি। বাট জুসের ছবি ছিল বিধায় আমি, কারণ আমাদের আগে এটা জুস আকারেই ছিল। তো দেখেন রোজেল জুসটা কি হার্টের জন্য খুব উপকারী, রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে, ত্বকের সৌন্দর্য বাড়ায়, মূত্রনালী সংক্রমণ থেকে সহায়তা করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ব্লাড প্রেশারে স্বাভাবিক রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষুধা আমাদের দেখবেন অনেক মানুষের বডিও টেম্পারেচার সবসময় হাই থাকে, বডিটা গরম থাকে, সেটা শীতের দিনে হোক আর গরমের দিনে হোক সবসময় গরম থাকে। তো তাদের বডিটা ঠান্ডা করার জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট, রেগুলার কনজিউম করলে আপনার বডিটা ঠান্ডা থাকবে। মরিনজি, এখানে জাস্ট আমি স্লাইডের মধ্যে যতটুকু আমি অ্যাড করতে পারছি আমি করছি, উপকারিতা এর চেয়ে অনেক বেশি আছে। বাট ডাইরেক্ট কোনো উপকারিতার উপরে আমরা ক্লেম করতে পারবো না, কারণ আমার এটা সাপ্লিমেন্ট বেভারেজ, আমি এটা কোনো মেডিসিন না। হ্যাঁ। তারপরে মরিঞ্জিয়াসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ কমায়, হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রদাহ, প্রদাহ হিস্টামিন প্রতিরোধ করে, ক্যান্সার টিউমার বৃদ্ধি দমন করে। ঠিক আছে। এখানে একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, মরিঞ্জির মধ্যে কিন্তু শুধুমাত্র ননি ফল না, এটার মধ্যে কিন্তু রোজেলও আছে। রোজেল, রোজেল ফুলের নির্যাস এবং মরিঞ্জি ফলের নির্যাস দুইটা মিলেই কিন্তু মরিঞ্জিটা তৈরি হয়। এবং এই দুইটা এই প্রোডাক্টটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার স্কিন এবং হেয়ার এগুলোর উপরে খুব বেশি কাজ করে। ঠিক আছে। যাদের কিনা ঘন ঘন ইউরিন ইনফেকশন হয় তারা এই প্রোডাক্টটা কনজিউম করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এরকম 2 বোতল খাওয়ার পরে আপনার ইনফেকশন সম্পূর্ণ ভালো হয়ে যাবে, একটা মেডিসিনের খরচ আপনাকে করতে হবে না। যদি আপনি জেনে থাকেন যে আপনার ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, আপনি রেগুলার বেসিসে এই প্রোডাক্টটা কনজিউম করতে পারেন। এবং বেস্ট পেইন কিলার হিসেবেও কাজ করে, যারা কিনা হাঁটাহাঁটির কাজ করে, উপর হয়ে কাজ করে, কোমরে পায়ে ব্যথা থাকে, তারা যদি এই মরিচি জুসটা খেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেইন কিলার হিসেবেও এটা কাজ করবে। তারপরে হচ্ছে আমাদের কফি, আমরা অলরেডি জানি যে আমাদের কফির উপকারিতাগুলো কি কি। আমাদের যে ব্ল্যাক কফিটা এটা আমরা জানি এটা কিন্তু সুগার ফ্রি কফি। ঠিক আছে। তো সুগার ফ্রি কফি কেন রাখা হয়েছে, যেখানে মানুষ স্বাদের পিছনে মগ্ন হয়ে থাকে সেখানে এরকম স্বাদহীন একটা প্রোডাক্ট কেন রাখা হয়েছে? কারণ কি কিছু কিছু জিনিস আছে, আহ আপনি যদি স্বাদের চিন্তা করেন তাহলে সেটা আপনার শরীরের জন্য মোটেও উপকারী হবে না। আর যদি আপনি চিন্তা করেন আমার শরীরের উপকারিতা দরকার তাহলে ওটার স্বাদের পিছনে যাওয়া যাবে না। ক্যাপুচিনো তো আমরা এখানে সবাই মোটামুটি চিনি, ওটা খুবই টেস্টি একটা কফি, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি কখনো বাইরে যদি কখনো কফি খাই, নর্মালি আমি বাইরে কফি খাই না, তারপরে যদি কখনো খাই ক্যাপুচিনোটাই খাই কারণ আমার ওটা খুব পছন্দ। কিন্তু আমাদের কোনো কফিতে কি ওই ক্যাপুচিনো ফ্লেভার আমরা পাই না, কিন্তু ওই কফিটাতে আমার যতটুকু ক্ষতি হচ্ছে তার চেয়ে 10 গুণ বেশি উপকার আমার এই কফিতে হচ্ছে, তাহলে আমি কোনটা খাবো? এই কফিটা খাবো না ওই কফিটা খাবো, এটা আমার মাথায় রাখতে হবে। তো কফির মেইন কাজ হচ্ছে যে আপনার মাইগ্রেনের সমস্যা হোক কিংবা দেখা যাচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হোক কিংবা চর্মরোগ অ্যালার্জি হোক, মোট কথা কফিটা কনজিউম করলে আপনার যারা কফি লাভার আছেন যদি এই কফিটা কনজিউম করেন তাহলে সেই ক্ষেত্রে মাশরুমটা আপনার বডিতে থাকবে এবং মাশরুমের কাজ করবে, যেটা কিনা আমি শুরুতেই বলে দিচ্ছি মাশরুম কি কাজ করে।
নেক্সট হচ্ছে আমাদের কর্ডিসেপ কফি, কোকোজি। আমাদের সাপ্লিমেন্টের মতো কফির মধ্যেও কিন্তু স্পেসিফিক কফি আছে। সাপোজ কর্ডিসেপ কফিটা যারা কিনা কর্ডিসেপের যে ইয়াগুলো প্রবলেম গুলোর জন্য আমরা খেয়ে থাকি, যে প্রবলেমের জন্য কর্ডিসেপ গুলো খাই, সেই প্রবলেমের জন্য আপনি কর্ডিসেপ কফিটাও দিতে পারবেন। ঠিক আছে, এখানে এইগুলো লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। তারপরে কোকোজি। কোকোজি ছোট বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, সবার জন্য প্রযোজ্য। কি জন্য? কোকোজির মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, এটা আপনার বডির টেম্পারেচারকে মেনটেন করে, আপনার ক্ষুধা আহ, মন্দাকে ঠিক করে, আপনার বডিতে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে, আপনার হৃৎপিণ্ডের যে লিপোপ্রোটিনের মাত্রা ওইটা নিয়ন্ত্রণ করে। এই মাত্রাটা যদি বেড়ে যায়, হার্টে কোলেস্টেরল জমে, বলে না যে হার্টে কোলেস্টেরল জমে গেছে, তো তখনই হয় লিপোপ্রোটিনটা যদি প্রপার ভাবে ঠিক না থাকে, তখনই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। তো এই প্রোডাক্টটা আপনার সেই কাজটা করে। তো কোলেস্টেরলের মাত্রা সাধারণত 30 পরেই আহ, বাড়ে। তাহলে এখন মধ্যবয়সী যারা, তারাও তাদের জন্য তাহলে কোকোজিটা বেস্ট। বাচ্চাদের জন্য কোকোজি বেস্ট। বাচ্চাদের দেখবেন ঘন ঘন ঠান্ডা লাগে, ঠিক আছে, তাদের বডি টেম্পারেচার লো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি তাকে যদি কোকোজিটা দিতে পারেন, তাহলে তাদের বডিটা গরম থাকবে এবং ঠান্ডার সমস্যাটা কমে যাবে। একদম বয়স্ক যারা, তারাও দেখা গেছে অনেক সময় প্রপার ভাবে খেতে পারতেছে না, তাহলে নিউট্রিশনটা কিভাবে পাবে? এই কোকোজিটা তাদেরকে দিতে পারেন। এটার মধ্যে আপনি চাইলে দুই একটা সাপ্লিমেন্ট মিক্সড করে খেয়ে দিতে পারেন। আপনার সাপ্লিমেন্টের গুণাগুণটা বডিতে চলে গেল, কোকোজিটাও চলে গেল। এটা টেস্টি ফুড, তো সবাই পছন্দ করে। নেক্সট হচ্ছে বিটা ক্যাফে এবং ইউ ক্যাফে। এটা আমাদের গত বছরে না, তার আগের বছর নতুন করে লঞ্চ হয়েছে দুইটা প্রোডাক্ট। খুবই চমৎকার দুইটা প্রোডাক্ট। আপনি যদি অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজ করে থাকেন, তাহলে বিটা ক্যাফে আপনার জন্য। এই বিটা ক্যাফের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, যেটা নাম মানে 6টা ইনগ্রিডিয়েন্ট আছে, 6 in 1 বলা হয় এটাকে। এই ইনগ্রিডিয়েন্ট গুলো আপনার বডির জন্য খুবই উপকারী এবং আপনাকে এনার্জি দেওয়ার জন্য বেস্ট। নর্মালি আমাদের সবগুলো কফি থেকেই আমরা এনার্জি পাই, বাট এই প্রোডাক্টটা এনার্জি বুস্টার হিসেবে আমি সবসময় বলি, এটা এনার্জি বুস্টার এই কফিটা। আমার যদি এখন এনার্জির দরকার হয়, তাহলে আমি বিটা কফিটাই খাবো। দেখেন, বিটা কফির মধ্যে টংকা টালি আছে, এটা হচ্ছে হলো কি হবে, বডির যে ডিসফাংশন ওইটা প্রতিরোধ করতে পারে, শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে, বন্ধ্যাত্বের চিকিৎসায় সফল ভূমিকা পালন করেছে। পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কি এই জিনিসগুলো কিন্তু সার্টিফাইড, এগুলো হচ্ছে প্রমাণিত যে এই কাজগুলো অলরেডি হয়েছে। তারপর এটার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হচ্ছে জিনসেন, যেটা আপনার শ্বাসনালীর ভাইরাস চিকিৎসার প্রতিরোধক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে লাল জিনসেনের নির্যাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের ফুসফুসের কোষগুলোকে উন্নত করে। ইনফ্লুয়েঞ্জা যাদের কিনা ওই যে হাঁপানির সমস্যা থাকে, কিংবা দেখা গেছে লাংস ইনফেকশন যেটাকে বলে, তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব কাজ করে। নেক্সট হচ্ছে ইউ ক্যাফে। ইউ ক্যাফের মধ্যে খুব অনেক উপকারিতা আছে। এটা টেস্ট আমার খুব ভালো লাগে, আমি এটা খুব পছন্দ করি। এটাও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্লান্তি দূর করে, স্মৃতি শক্তিতে এটা আবার কাজ করে। আপনার স্মরণ শক্তি দুর্বল, আপনি এই কফিটা রেগুলারই করেন, আপনার শক্তি সহনশীলতা বাড়ায়। আপনি কোনো কিছু দেখা গেছে লোড ভার নিতে হবে, যেমন আমি হেলদি, বাট আমি কোনো কিছুর ভার নিতে পারি না, আমি খুব সফটিকেটেড। একটু চিমটি লাগলে, একটু খোঁচা লাগলে আমার স্পট পড়ে যায় হাতে কিংবা পায়ে। তো আমার শক্তি সহনশীলতাটা কিন্তু খুব কম, সেই ক্ষেত্রে আমার এই প্রোডাক্টটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যারা কোলেস্টেরল কমাইতে চান, তাদের জন্য এই প্রোডাক্টটা ভালো। স্ট্রেস মেনটেনেও এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে হোয়াইট জিনো কফি, যেটা কিনা আমি যে ক্যাপেচিনো বললাম, কিছুটা ওটার সাথে আসে, বাট নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো তারপরও টেস্টি আছে, হোয়াইট জিনো কফিটা টেস্টি আছে। এইটা যে জিনিসটা করে, নর্মাল আমাদের 3 in 1 কফি আর এই হোয়াইট জিনো কফিটা হচ্ছে মোটামুটি সেম সেম, কিন্তু ওইটার টেস্ট একরকম, এইটার টেস্ট আরেক রকম। যে একটু টেস্টি কফি পছন্দ করে, তাদের জন্য হোয়াইট জিনোটা সাজেস্ট করবে। আর যারা নর্মাল কফি বলেই চলে, তারা 3 in 1, কারণ কি দুইটার মধ্যে প্রাইসের একটু ডিফারেন্স আছে। নেক্সট হচ্ছে জি মকা। এটা দেখেন, এটার উপকারিতাটা আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বডির ইমিউনিটি সিস্টেমটাকে একটু শক্তিশালী করে। গ্যানোডার্মা
দ্বিমুখী প্রভাব, এটি দ্বিমুখী প্রভাব, রক্তচাপ বৃদ্ধি এবং হ্রাস করতে পারে। সাপোজ আপনার এই মুহূর্তে লো প্রেশার হচ্ছে, তখন আপনি জিমোকা খেতে পারেন, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কিংবা আপনার প্রেশার হাই হচ্ছে, তখনও আপনি এই জিমোকাটা খেতে পারেন ব্যালেন্স করার জন্য। অনেকেই আমাদেরকে বলে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য কি খাবো। যদিও আমাদের প্রতিটা কফি কফি আপনার ব্লাড প্রেশারের কন্ট্রোলে হেল্প করে, বাট এটা একটু স্পেশাল। এই একটা কফি আপনার ব্লাড প্রেশার হাইও করতে পারবে লো থাকলে, আর হাই থাকলে লো করতে পারবে, দুই ভাবেই এটা কাজ করে। তো এইটার হচ্ছে স্পেশালিটি দেখেন। আমি কিন্তু শুরুতেই বলছি প্রোডাক্টের ইউনিক যে ইয়াগুলো, স্পেসিফিক যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো জানা দরকার। কফি তো আমি 6টা 7টা দেখাই ফেললাম, কিন্তু কোন কফিটা কি কাজের জন্য, কোনটার মধ্যে স্পেশাল কি আইটেম আছে এবং ওইটার কারণে কি উপকারিতা আছে, এটা যদি না জানেন, তাহলে দেখা গেছে ওই আপনি সারা জীবন ব্ল্যাক কফি 2 in 1 আর লিনজি কফি 3 in 1 এই দুইটাই বিক্রি করতে পারবেন, বাকিগুলো করতে, কারণ বাকিগুলোতে কিন্তু পিভিএসপি আসলে অনেক বেশি। সেল করতে পারলে আপনার জন্যই ভালো। এরপর হচ্ছে আমাদের দুইটা সিরিয়াল, একটা হচ্ছে কর্ডিসেপ সিরিয়াল, একটা হচ্ছে স্পিরুনা সিরিয়াল। বহির্বিশ্বে দেখবেন যারা কিনা কর্মব্যস্ত জীবন কাটায়, জব করে কিংবা বিজনেস করে, তারা অনেক সময় ব্রেকফাস্টে টাইম পায় না, লাঞ্চের টাইম পায় না, সেই ক্ষেত্রে তারা অলওয়েজ যেটা কনজিউম করে সেটা হচ্ছে সিরিয়াল। এই সিরিয়ালটার কাজ কি, এটা জাস্ট একটু গরম পানি দিয়ে মিক্স করবেন, একটু 2 1 মিনিট নাড়াচাড়া দিয়ে খাবেন, দেখবেন মোটামুটি 4 5 ঘন্টার মতো আপনার ক্ষুধা লাগবে না। তাহলে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট পেট ভরার মতো একটা খাবার, যেটা কিনা বাইরের কান্ট্রিতে, আমি মালয়েশিয়াতে গিয়ে এই জিনিসটা দেখছি, ওখান থেকে আমি সিরিয়াল খাওয়াটা শিখছি। আমার কাছে খুব ভালো লাগছে যে যারা কিনা জব করে, সময় পাচ্ছে না খাওয়ার জন্য, তারা সুন্দর করে 1 প্যাকেট সিরিয়াল কাপের মধ্যে নিয়ে গরম পানি দিয়ে খেয়ে বের হয়ে যাচ্ছে। দুপুর পর্যন্ত তাদের আর ক্ষুধা লাগছে না, দুপুরে গিয়ে তারা ভারী খাবার খাচ্ছে টাইম করে। তো আমাদের এই একটা সিরিয়ালের মধ্যে আছে কর্ডিসেপ, আরেকটা সিরিয়ালের মধ্যে যে স্পিরুলিনা। আপনার যেই প্রবলেম আছে সেই প্রবলেমে এটা খেতে পারেন। এই স্পিরুলিনা সিরিয়ালটা কিন্তু ওয়েট লসেও কাজ করে, যারা কিনা একটু ওয়েটটা কমাতে চান, তারা রেগুলার এই স্পিরুলিনা সিরিয়ালটা খেতে পারে। এটা খেলে যে জিনিসটা হবে, আপনার ইয়া রক্তের ঘাটতি পূরণ হবে, রক্ত শূন্যতা প্রতিরোধ করবে, হজম শক্তি বাড়াবে, ওজন হ্রাস করবে। ঠিক আছে। এবং চোখে যারা একটু ঝাপসা দেখে তাদের জন্য এটা খুব উপকারী। তবে এটা সিঙ্গেল না, এটার সাথে আপনি আরেকটা প্রোডাক্ট কনজিউম, সেটা হচ্ছে ব্ল্যাক কফি। এই দুইটা প্রোডাক্ট একসাথে যদি আপনি কনজিউম করেন, সেক্ষেত্রে আপনার খুব ফাস্ট ফাস্ট হচ্ছে ওয়েট লস হতে পারে। আর কর্ডিসেপের কথা তো বললাম, এই কর্ডিসেপ যে কাজ করে, সিরিয়ালটা খেলেও আপনি সেম উপকারিতাটা পাবেন, বাট সিরিয়াল খেলে যেটা হবে, আপনার খাদ্যের যে ইয়াটা, যেমন বন্ধ্যাত্ব, যেটা বন্ধ্যাত্বটা কিন্তু জন্মগত হয় না, এটা কোনো না কোনো খাবারের কারণে হয়। সাপোজ আপনি খুব বেশি সয়াবিন তেল খাচ্ছেন, ভাজা পোড়া খাবার খাচ্ছেন, এই খাবারগুলো আসলে কি আপনার জরায়ুটাকে, আপনার ডিম্বাশয়টাকে নষ্ট করে দেয়। ঠিক আছে। তো ওই খাবারটা থেকে যদি আপনি সরে এসে ক্ষুধার সময় আপনি একটা সিরিয়াল খেতে পারেন, তাহলে আপনার ওই সমস্যাটা থেকে আপনি বাঁচতে পারবেন এবং ওই সমস্যাটা কিছুটা এটা নিবারণও করে। তারপর হচ্ছে আমাদের অ্যালোভেরা সিরিজের প্রোডাক্ট। তো এই প্রেজেন্টেশনটা আমার আগের বানানো, যার কারণে আমি শুধু আমাদের সাপ্লিমেন্ট এবং আগে যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলো নিয়ে করছি, আমি এখানে ওই প্রোডাক্টটা অ্যাড করিনি। তো এই হচ্ছে হলো কি আমাদের 3টা প্রোডাক্ট: ক্লিনজিং জেল, স্ক্রাব এবং লোশন। এগুলোর ব্যবহার আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি, এটা তো জানেনই। ক্লিনজিং জেলটা হচ্ছে ফেস ওয়াশ, এটা দিয়ে মুখটা ধোয়ার পরে স্ক্রাব 2 দিন 1 দিন পর পর স্ক্রাবিং করবেন, কারণ আপনার ফেস, যখন আপনি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবেন, তখন উপরের ডাস্টটা ক্লিন হবে। আর যখন স্ক্রাব দিয়ে করবেন, তখন লোমকূপের ভিতরে ডাস্টটাও ক্লিন হবে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় নাকের উপরে থুতনিতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ভরে থাকে। এগুলো কেন থাকে? ওই যে লোমকূপটা আপনি যেটা ডিপ ক্লিনজিং করেন না, সেই লোমকূপে ময়লা জমে জমে এগুলো হয়। তো আপনি স্ক্রাবটা দিয়ে যদি ডিপ ক্লিনজিং করেন, সেই ক্ষেত্রে আপনার স্কিনে এই ধরনের প্রবলেম হবে না। আর আমাদের যে বডি লোশনটা, লেখা তো আছে বডি লোশন, বাট অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে আমি এটাকে সবসময় সাজেস্ট করি। আপনি যদি মনে করেন ফেসটা ক্লিন করার পরে কোনো ভালো ময়শ্চারাইজার খুঁজে পাচ্ছেন না, যেমন আমাদের বাংলাদেশে আপাতত ডে ক্রিম নাইট ক্রিম নেই, বাট একটা বেস্ট ময়শ্চারাইজার হিসেবে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে। আর এটা কিন্তু চিটচিটে হয় না, যে আছেন আপনি ঘেমে গেছেন তো আঠালো হয়ে গেছে, এরকম কোনো সমস্যা এটার মধ্যে হয় না। তাই আপনি ইজিলি এটাকে ফেসে, বডিতে, এভরি জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হলো গিয়ে আজকের আমার প্রোডাক্ট নলেজ। এখন হচ্ছে আমি ফার্স্টে আপনার যে লিস্টটা দেখাইছিলাম, যে আমি ওখানে আপনাদের ফুড থিওরি নিয়েও কথা বলবো। নেক্সট স্টেপটা হবে আমার সেইটার উপর, ফুড থিওরি। ঠিক আছে।
ফুড থিওরিটা কি? খাওয়ার কি কোনো ইয়া কি বলে অ্যালগোরিদম থাকে? অবশ্যই থাকে। বীজগণিতের যেমন সূত্র আছে, ওই সূত্রের মধ্যে না ফেললে আপনার প্রপার ভাবে অঙ্কটা উত্তর বের হবে না, তেমনি খাওয়ারও একটা সূত্র আছে। আপনি যদি প্রপার ভাবে না খান তাহলে খাবার আপনার বডিতে কোনোদিনও কাজ করবে না। তো ফুড থিওরির মধ্যে যে টপিক গুলো সেটা হচ্ছে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন, এনজাইম থিওরি, গ্রিন থিওরি, যেটা কিনা ওই যে হোয়াট ইজ গুড ফর ইউর স্টোমাক ইজ গুড ফর ইউর টেস্ট থিওরি, এন্ড দ্য ফর্মুলা ফর 4+1+1+10। এই ফর্মুলাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট হচ্ছে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। আমাদের যে হিউম্যান বডিতে আপনার অ্যালকালাইন ফুড দরকার হবে 4 অনুপাতের, এবং অ্যাসিডিক ফুড দরকার হয় 1 অনুপাতের। বাট আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল অনুযায়ী আমরা অ্যাসিডিক ফুড খাচ্ছি 4 অনুপাতে, আর অ্যালকালাইন খাচ্ছি 1 অনুপাতে, যার কারণে আমাদের বডি কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন অ্যালকালাইন ফুড হিসেবে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে শাকসবজি, ফলমূল, এগুলো। আপনার যদি শাকসবজি ফলমূল খেতে প্রবলেম হয়, আপনি ওটা কনজিউম করতে পারতেছেন না, কিংবা ওটা অ্যাফোর্ড করতে, আপনি তাহলে যে জিনিসটা করতে পারেন অ্যাজ এ অ্যালকালাইন ফুড হিসেবে আর্জিজিল খেতে পারেন, লিঞ্জি কফি খেতে পারেন, স্পিরুলিনা মরিঞ্জি খেতে পারেন। যেটা খাওয়ার পর এখান থেকে আপনার যে ইনকামটা হচ্ছে, সেই ইনকাম আপনার প্রোডাক্টের টাকা বের হয়ে যাচ্ছে, রাইট? আপনার হয়তো ফ্রুটস ভেজিটেবল খেলে হয়তো ওই টাকাটা ওখানে চলেই যাবে, কিন্তু এই প্রোডাক্ট গুলো যদি খান আবার কিন্তু আপনাকে রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে এনজাইম থিওরি, ডায়াবেটিস। ঠিক আছে, কে কে মানেন যে ডায়াবেটিস হচ্ছে একটা রোগ? হাত তুলবেন। কে কে মানেন যে ডায়াবেটিস রোগ? ডায়াবেটিস কোনো রোগ না, এটা জাস্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা বডিতে কেন আসে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডায়াবেটিস প্রবলেমটা আসে আপনার পেনক্রিয়াসের প্রবলেম থেকে, এইটাও একটা অর্গান বডির ভিতরে। এই পেনক্রিয়াস প্রবলেমটা হয় ডাইজেস্টিভ প্রবলেম থেকে। ঠিক আছে, আপনার যখন ডাইজেশনের প্রবলেম হয় তখনই কিন্তু পেনক্রিয়াসের প্রবলেম হয়। আর ডাইজেশনের প্রবলেম কেন হয়? ফুড প্রবলেম থেকে। আপনার পেট একটা খাবার হজম করতে পারতেছে না, ওইটা নিতে চাচ্ছে না, ওইটা নিতে পারতেছে না, আপনি তারপরেও বারবার বারবার ওই খাবারটা খাচ্ছেন, তখন হচ্ছে কি আপনার প্রবলেমটা শুরু হচ্ছে। এরপরে ফুড প্রবলেম হলে এনজাইমের প্রবলেম হয়। এখন দেখেন, আমি উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে বললাম, এখন আমরা নিচে থেকে উপরে যাই, তাহলে কথাটা আরেকটু গুছানো আসবে। বডিতে এনজাইমের যখন ল্যাক অফ এনজাইম থাকবে, তখন যেটা হবে আপনার ফুড প্রবলেম শুরু হবে। ফুড প্রবলেম থেকে আপনার ডাইজেস্টিভ প্রবলেম হবে, ডাইজেস্টিভ প্রবলেম থেকে আপনার পেনক্রিয়াসের প্রবলেম হবে, এবং পেনক্রিয়াসের যখন প্রবলেম হবে তখন ডায়াবেটিসের প্রবলেম হবে। এবং ওই সময় যেটা করতে হয়, ইনসুলিন নিতে হয় এই পেনক্রিয়াসটাকে ঠিক রাখার জন্য। ঠিক আছে, এখন হচ্ছে হলো গিয়ে, আমি যদি চাই ইনসুলিন আমি নিতে চাই না, আমি ইনসুলিন ছাড়া কিভাবে সুস্থ থাকবো, সেটা হচ্ছে আপনি আজিজিল খেতে পারেন, স্পিরুলিনা মরিঞ্জি, করিসেপ, করিপাইন, এভরিথিং, যে কোনো টাইপের করিসেপের প্রোডাক্ট আপনি খেতে পারেন। খেলে আপনার এই ডায়াবেটিক প্রবলেমটা থাকবে না। যদিও এটা পুরোপুরি সুস্থ হওয়ার সমস্যা না, এটা একবার হয়ে গেলে এটা আপনার কন্টিনিউ থাকে, বাট আপনি এটাকে ব্যালেন্স রাখতে পারবেন উইদাউট এনি মেডিসিন, ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে। তো যারা কিনা মনে করেন যে ডায়াবেটিস হলে কি খাবো, এই প্রোডাক্ট গুলো আপনারা কনজিউম করতে পারেন রেগুলার। এখন হচ্ছে, এইটা বলার পরও কেউ আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন না, আশা করি, যে ডায়াবেটিসের জন্য কোন প্রোডাক্ট খাবো। হ্যাঁ, জিজ্ঞেস করলে এটা করতে পারেন যে আপনি কোন প্রোডাক্টটা কি পরিমাণে খাবো। কারণ কি, ডায়াবেটিসের পেশেন্টকে হঠাৎ করে আমরা বেশি ডোজে আরজিজিএল দিতে পারবো না, তাহলে তার বডি ইমব্যালেন্স হয়ে যাবে, সে ওইটার ভারটা মানে ডিটক্সিফিকেশনের যে প্রেসার ওইটা সে নিতে পারবে না। তাহলে আমাকে অবশ্যই মেনটেন করে করে ডোজ বুঝে দিতে হয়। ডোজটা মেনটেন করা হয় এই জন্য যে আপনার যখন ডিটক্সিফিকেশন হয়, ওই সময় আপনার বডিতে যদি এনার্জিরও ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার বডি ইমব্যালেন্স হয়ে যায়। তাই আমরা ওই ডোজটাকে মেনটেন করে দেওয়ার চেষ্টা করি। তাই রিকোয়েস্ট, যে যখনই কিংবা আপনার আরজিজিএল কিংবা যে কোনো ধরনের সাপ্লিমেন্ট কোনো কাস্টমারকে সাজেস্ট করবেন, অবভিয়াসলি এমন কারো কাছ থেকে পরামর্শ নেবেন যে কিনা প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা রাখে। আপনি নিজে তাকে চেনেন না, আপনার লিডারের সাথে যোগাযোগ করেন, লিয়াকত ভাইয়ের সাথে যোগাযোগ, উনি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, আপনি তাদের সাথে কথা বলবেন। আমাদের প্রতিটা লিডার খুবই কোঅপারেটিভ, আপনাদের সবাইকে সহযোগিতা করবে। নেক্সট হচ্ছে গ্রিন থিওরি। গ্রিন থিওরিটা কোথায় কাজ করে বডির ভিতরে? ঠিক আছে, আমাদের কিন্তু শুধু মাশরুম না, আমাদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে, তো ওইটারও কিন্তু একটা থিওরি আমাদের বডির উপরে কাজ করতে। গ্রিন থিওরিটা কোথায় কাজ করে? আহ সেটা হচ্ছে হলো গিয়ে আপনার 1 মিনিট।
গ্রিন থিওরিটা কাজ কাজ করে আমাদের ব্লাড সেলের উপর। আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের বডির ব্লাড সেলগুলো কিন্তু মারা যায়, 90 দিন অন্তর অন্তর এগুলো মারা যায়। মারা যাওয়ার পরেও আমাদের বডিতে যতটুকু ব্লাড থাকার অতটুকুই থাকে, সেটা কিভাবে পসিবল? লাইক দিস, ব্লাড সেলেরও কিন্তু একটা সাইকেল আছে, ঠিক আছে, জীবন চক্র যেটাকে বলা হয়। এই ব্লাড সেলগুলো যখন মারা যায় তখন এই ব্লাড সেলগুলো স্প্লিনে চলে যায়, স্প্লিনে যে ওখানে ডিকম্পোজিশন হয়, ওখানে পচন ধরানো হয়। ওখান থেকে লিভারে যায়, লিভারে যে আবার আরো বেশি পচন করানো হয়, সেখান থেকে কিডনিতে যায়, কিডনিতে যায় ওটা থেকে হরমোন প্রডিউস করা হয়, হরমোন প্রডিউস করে বোন ম্যারোতে নিয়ে যাওয়া হয়, চলে যায়, সেখান থেকে আপনার প্রডিউস হয় হিমোগ্লোবিন, দ্যাট মিনস ব্লাড সেলটা। ঠিক আছে, প্রপার ব্লাড সেল। এইটা হচ্ছে হলো কি এইটার জীবন চক্র, ব্লাডের জীবন চক্র। এখন বোন ম্যারোটা কি এটা আমি একটু এক্সপ্লেন করি। আপনারা মুরগি দিয়ে, যে মুরগির গলায় কিংবা পিঠে, এই যে মেরুদণ্ডের মধ্যে দেখেন একটা চিকন পাইপের মতো, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এটা সেটা আমাদেরও আছে, ঘাড়ের মাথা থেকে শুরু করে পিঠের শেষ মাথা পর্যন্ত যে মেরুদণ্ড থাকে ওইটার ভিতরে চিকন একটা নালীর মতো থাকে, এটাকে বোন ম্যারো বলা হয়। দেখবেন যখন ওখানে বলা হয় না ব্লাড ক্যান্সার, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই কথাটা কিন্তু আসে, যে ওই বোন ম্যারোটা ম্যারোটা যদি চেঞ্জ করা হয় তাহলে সেই ক্যান্সারের পেশেন্টটাকে সুস্থ করে দেওয়া যাবে। তো এইভাবে হচ্ছে, এখন হচ্ছে এই যে জীবন চক্র, রেড ব্লাড সেলের যে জীবন চক্র, এই জীবন চক্রটা প্রপার ভাবে হওয়ার জন্য স্পিরুলিনার যথেষ্ট ভূমিকা আছে। অনেক সময় দেখা গেছে বলবেন যে তো আমরা যারা স্পিরুলিনা খাই না তাদের কি এটা হয় না? অবশ্যই হয়, কিন্তু যদি সে অসুস্থ হয়ে থাকে তাহলে এটা প্রপার ভাবে হয় না, তখন তার ব্যাকআপ দরকার হয়, তখন তার সাপ্লিমেন্ট দরকার হয়। এই আমাদের সেই স্পিরুলিনাটা সেই সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। আর স্পিরুলিনা খাওয়ার বিশেষ কোনো নিয়ম নেই, আপনি 4টা 8টা 12টা যে কোনো ভাবে খেতে পারেন। তবে 12টার বেশি দিনে খাওয়ার দরকার নাই, কারণ অতিরিক্ত নিউট্রিশন আপনার বডিতে আবার দেখা গেছে বডির টেম্পারেচার হাই করে ফেলবে। আপনার বডিতে নিউট্রিশন এক মুঠ ভাতের, ঠিক আছে, এক মুঠ ভাতের, কিন্তু আপনি সেখানে 3 মুঠ ভাত খাচ্ছেন, তাহলে ওইটা নিউট্রিশনটা আপনার বডি তো নিতে পারতেছে না, তাই না? তো এই জন্য যেটা করবেন যে 12টা, মিনিমাম 12টা, আর এর মধ্যেই থাকার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের এই এই গ্রিন থিওরি। নেক্সট হচ্ছে হলো গিয়ে যেটা কিনা আপনার ত্বকের জন্য ভালো, সেটা আপনার স্কিনের জন্য ভালো, সরি, যেটা আমাদের পেটের জন্য ভালো সেটা আমাদের স্কিনের জন্য ভালো। তো যেই প্রোডাক্ট গুলো আমরা খাচ্ছি সেই প্রোডাক্টের যে প্রোডাক্টটা আমরা খাচ্ছি সেম প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমরা স্কিন কেয়ারও করতে পারতেছি। দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে মাশরুম আছে, অ্যালোভেরা আছে, এগুলো কিন্তু আমরা খাচ্ছি, আবার এগুলো স্কিন কেয়ারও ব্যবহার করতেছি। এটা একটা ডক্টরের থিওরি। নেক্সট দেখেন যে ফর্মুলা বললাম, 4+1+1+10 ফর্মুলা। এইটা হচ্ছে একজন সুস্থ ব্যক্তির ডোজ। যারা কিনা বুঝতে পারেন না যে আমি আসলে কোন ডোজের প্রোডাক্ট গুলো খাবো, তাদের জন্য হচ্ছে এটা। একজন সুস্থ মানুষ যার কিনা বডিতে বিশেষ কোনো রোগ নাই কিংবা সে সুস্থ থাকতে চাচ্ছে, সে প্রতিদিন 4টা জিএল ক্যাপসুল, একটা স্যাচেট হচ্ছে হলো গিয়ে আপনার 3 in 1, তারপরে মরিনজি, মরিচি আপাতত যেহেতু জুস নাই, আপনারা চাইলে 2টা 3টা ক্যাপসুল খেতে পারেন কিংবা ট্যাবলেট খেতে পারেন, 10টা স্পিরুলিনা ট্যাবলেট। এইটা হচ্ছে হলো গিয়ে আপনি একটা এনার্জি বুস্টার হিসেবে আপনি রেগুলার যদি কনজিউম করেন, আপনি কিন্তু ফুললি এনার্জেটিক থাকবেন। এটা হচ্ছে একটা বেসিক, ঠিক আছে, এটা একটা বেসিক ফর্মুলা যেটা আপনি সবাই কনজিউম করতে। তারপরে যদি আপনার বডিতে কোনো ডিজিজ থাকে সেই ক্ষেত্রে ওই হিসেবে প্রোডাক্ট এবং ডোজ দুইটাই যাবে। বেসিক ফুড ডিসিপ্লিন, ডাইজেশন টেকনিক, ওয়াটার ইনটেক, টেস্ট ইম্পর্টেন্স। ওয়াটার ইনটেকটা কি? এটা দেখেন অনেক মানুষ আছে, আমি আমার দেখা মতো প্রায় সবাইকে আমি পাইছি পানি খেতে, প্রপার ভাবে পানি খেতে পারে না। আমি ড্যাম শিওর যে আপনারা এখানে যারা প্রোগ্রাম দেখতেছেন আপনারাও জানেন না যে প্রপার ভাবে পানি খাওয়াটা কাকে বলে। আমরা সাধারণত দেখা গেছে মানে স্টিল পানি খাই। সাপোজ একটা বোতলের মধ্যে 3-4 ঘন্টা ধরে একটা পানি স্টিল আছে, আপনি হুট করে গেলেন পানিটা ঢোক ধরে খেয়ে ফেললেন, ঠিক আছে, আপনি মনে করলেন যে আপনি পানি খাচ্ছেন, আপনার বডিতে কাজ হচ্ছে।
কেন বলা হয় প্রতিদিন বডিতে 5 থেকে 6 লিটার পানি খেতে হবে? ঠিক আছে, পানি আমাদের বডির জীবন শক্তিকে বৃদ্ধি করে। এখন সেই পানি যদি আপনি খান, এই জমা পানি আপনার বডিতে কোনো কাজ করবে না। এটাকে একটা ভাষায়, ডাক্তারি ভাষায় বলা হয় মৃত পানি। পানিটা যখন দীর্ঘ সময় স্টিল থাকে তখন পানির মলিকিউল গুলো ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। ওই ডিঅ্যাক্টিভ মলিকিউল গুলো আপনার বডির ভিতরে গিয়ে কোনো কাজ করে না। সো পানি খাওয়ার সিস্টেমটা কি, আপনার যদি জগে পানি থাকে, একটু উপর থেকে পানিটা ঢালবেন গ্লাসের মধ্যে, যাতে পানির যখন এই যে বাবলস গুলো যে আসে, বাবলস গুলো যখন আসবে তখন বুঝবেন যে পানির মলিকিউল গুলো অ্যাক্টিভ হচ্ছে। কিংবা যদি বোতলে থাকে, বোতলটা একটু ভালো করে ঝাঁকা দিয়ে তারপরে পানি খাবেন, দেখবেন ওই পানিটা যে খাওয়ার পরে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে একটা ফিল হবে, একটা ঠান্ডা ফিল হবে, অথচ কিন্তু আপনি নর্মাল পানি খাচ্ছেন। দ্যাট মিনস ওইটার মলিকিউল গুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবং ওই পানিটাই আপনার বডিতে কাজ করবে। আপনি যদি স্টিল পানি খান, ওই স্টিল পানি 8 লিটার 10 লিটার যতই খান, আপনার বডিতে ওটা কোনো কাজ করবে না। আপনি 2 ঢোক পানিও যদি ঝাঁকায় খান, তাহলে দেখবেন এই পানিটা আপনার বডিতে কাজ করবে। ঠিক আছে, টেস্ট ইম্পর্টেন্ট, যেটা যে বললাম, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে টেস্টের কথা ভুলে যেতে হবে। আর যদি বলেন যে না আমার টেস্ট লাগবেই লাগবে, তাহলে সুস্থতার কথা চিন্তা করে লাভ নাই। আর ডাইজেশন টেকনিক, আমরা কিন্তু সারা দিনে যে যাই করি, সব কিছু সময় দেখা যায় আমাদের ওইটা যদি বডিতে প্রপার ভাবে কাজ না করে, তাহলে কিন্তু আমাদের ফোকাস চলে আসে। লাইক বেগুন, ঠিক আছে, বেগুন কিন্তু অ্যালার্জেটিক একটা খাদ্য। যাদের অ্যালার্জি আছে তাদের বেগুন খাওয়া নিষেধ থাকে, কিন্তু আমার অ্যালার্জি থাকা সত্ত্বেও আমি বেগুন খাই। কিন্তু মজার বিষয় কি জানেন, আমি বেগুন ভর্তা খেতে পারি, আমি বেগুনের তরকারি খেতে পারি, কিন্তু যখনই আমি বেগুন ভাজা খাই, তখনই আমার গলার ঘাড়ের এদিক দিয়ে ভেতর থেকে চুলকায়। তার মানে অ্যালার্জি ট্রিগার হয়ে যায় আমার। দেখেন, বেগুন দুইটা সিস্টেমে আমি খাচ্ছি, প্রবলেম হচ্ছে না, থার্ড সিস্টেমে খেতে গেলে আমার প্রবলেম। তাহলে আমার কি করতে হবে, ওই সিস্টেমটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আমার বডিতে যে জিনিসটা ডাইজেস্ট করবে না সেটাকে আমি অ্যাভয়েড করবো। যতদিন পর্যন্ত আমি এটা করতে পারবো ততদিন পর্যন্ত আমার বডি ব্যালেন্সিং এ আসবে না। এটাই হচ্ছে বেসিক ফুড ডিসিপ্লিন। বেসিক ডিস্ট্রিবিউটর ডিসিপ্লিন, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ডায়মন্ড মিটিং করি, সেই ডায়মন্ড মিটিং এ কিংবা ডায়মন্ড গ্রুপে অনেকে অনেক নেগেটিভ কথা বলে। সে বিজনেস তো করতেছে ডিএক্সএন এর, বাট ডিএক্সএন এর ব্যাপারে নেগেটিভ কথা বলছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেখান থেকে আপনার রিজিক আসতেছে, সেই রিজিক নিয়ে ব্যাপারে যদি আপনি একটা ভুল কথা বলেন, সেখান থেকে কিন্তু আপনার রিজিক উঠে যাবে। এটা এটা আমাদের হাদিসেই আছে। ঠিক আছে, যে প্রোডাক্টটা দিয়ে হাজারো মানুষ ব্যবসা করতেছে, সেই প্রোডাক্টটা দিয়ে যদি আপনি বিজনেস করতে না পারেন, তাহলে সেটা আপনার ব্যর্থতা, নট প্রোডাক্টে, না বিজনেসে। সো মেন্টালিটিটা সবসময় পজিটিভ রাখবেন। আমি হয়তোবা পারতেছি না, কেউ না কেউ তো পারতেছে, তার মানে এটা পসিবল। অথবা আমার সিস্টেম চেঞ্জ করতে হবে, আমাকে টেকনিক চেঞ্জ করতে, তাই পজিটিভ মেন্টালিটি রাখতে হবে যে আমি এটা পারবো, আমি এটা করবো। হেলদি লাইফস্টাইল থাকতে হবে। আপনি নিজে আনহেলদি, আপনি কারো কাছে প্রসপেক্টিং করতে যাচ্ছেন, আপনি নড়তে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না, আপনি পড়ে পড়ে যাচ্ছেন, আবার সেখানে গিয়ে তারপরে আপনার প্রপার ভাবে কথা বলতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি মানুষ ঢুকতে দিবেন আপনার প্রোডাক্ট নিয়ে? তো ইম্পসিবল। হেলদি ডাইট, আপনি একজনের সাথে প্রসপেক্টিং করতে যান, সেখানে যে স্মোকিং করতেছেন, তাহলে আপনার ডাইটই তো ঠিক নাই। আপনি আরেকজনকে হেলদি ডাইটের কিভাবে প্রমোট করবেন? আপনি নিজে হেলদি থাকতে হবে আগে, তারপরে আরেকজনকে হেলদি করার পরামর্শ দিবেন। আফটার দ্যাট হচ্ছে সাপ্লিমেন্টেশন। আপনি যেই খাবারই খাচ্ছেন, যেই লাইফস্টাইলই করতেছেন, তার সাথে সাথে সাপ্লিমেন্টেশনটা অবশ্যই আপনাকে রাখতে হবে ফর বেটার হেলথ। তাহলে দেখেন, এত কিছুর মধ্যে থেকে তাহলে আমরা কি কি শিখলাম? যে প্রোডাক্টের এফেক্টিভ ইউজ। সাপোজ আমাদের যে পেস্ট, পেস্ট তো সাধারণত ব্রাশ করার কাজেই লাগে, কিন্তু পেস্ট দিয়ে আমরা কত কাজ করি। মাথা ব্যথায় ইউজ করি, গলা ব্যথায় ইউজ করি, কেটে গেলে ইউজ করি, পুড়ে গেলে ইউজ করি, আরো কত ভাবে ইউজ করি। একটা ইউনিক ইউজ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে এক বড় ভাইয়া আসতো, উনি যখনই আসতো 6টা করে পেস্ট নিয়ে জি ম্যাম, আপনার কথা আসতেছে না। আপনার কথা বন্ধ হয়ে গেছে আপু।
হয়তো মোবাইলে কল আসতে পারে। জি, আপু কি শুনতেছেন আমাকে, একটু বলবেন? জি, নেট সমস্যা হয়ে গেছে, হ্যাঁ আমরা একটু ওয়েট করি। আমি নেটের বাইরে চলে গেছি। সুন্দর আলোচনা করতেছিল। আমার দুইটা ডিভাইস একটা মোবাইল দিয়ে হয়তো ছিল, সেখানে মানে মনে হয় যে মোবাইলে নেট চলে যেতে পারে, আল্লাহ জানে। কারণ উনি একটাতে সংযোগ করে দুইটাতে চালাচ্ছিল আর কি। সেখানে মনে হয় আহ মোবাইলে সমস্যা হয়ে যাওয়ার কারণে দুইটাই দুইটাই হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। আমরা একটু ওয়েট করি, দেখি আপুকে আমি পার্সোনালি নক করতেছি, উনি পাই নাকি। একটু ওয়েট করেন সবাই। ম্যাডাম মনে হয় যে নেটের বাইরে চলে গেল। ম্যাডামকে পাচ্ছিও না অবশ্য। কেউ একজন হ্যান্ড রাইজ করে, আমাদের সিনিয়র কেউ আছেন, ডায়মন্ড এবং কেউ আছেন অথবা ডায়মন্ড আছেন, আমি একটু আপনাকে দিয়ে আমি মোবাইলে কল দেবো আর কি, আপনি কথা বলতে থাকেন 2 মিনিট। সরাসরি কল দেবো ওনাকে, কারণ মোবাইলে কল না দিলে পাওয়া যাচ্ছে না। যে আমাদের ডায়মন্ড এবং কেউ থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি 2 মিনিট কথা বলেন। আজকে আমাদের ইমান ভাইও নাই। আহ দিদার ভাই কি আছেন? দিদার ভাই, আমাদের ডায়মন্ড দিদার ভাই আছেন? পাশাপাশি শামীম রাজা ভাই, যারা যাবার ঢুকছে, যাই যাই হোক, ম্যাডাম ঢুকছে বলে আবার ঢুকছে দেখছি। ম্যাডাম কোথায় আছে? ম্যাডাম মেসেজ দিচ্ছে, আসতেছে উনি, আবার একটু ওয়েট করি আমরা সবাই, কারণ ফিনিশিং না হলে ভালো লাগবে না। জি ম্যাডাম, এসে থাকলে হ্যান্ড রাইজ করবেন অবশ্যই। আমি তো উপরে পাচ্ছি না, উনি বসে আবার ঢুকছে, কই আমি তো পাচ্ছি না। কেউ কি দেখতেছেন? আমাকে লেখেন তো মেসেজ, আপু ঢুকছে কিনা। আচ্ছা, পাইছে, মাশাআল্লাহ, পেয়ে গেছি আপুকে। জি ম্যাম, আমি আপনাকে খবর দিয়েছি আবার, জি।
আচ্ছা ভাই, আমি একটু কথা বলতে থাকি। আমার ল্যাপটপ থেকেও তো ডিসকানেক্ট হয়েছে, আমি ওটা কানেক্ট করতে করতে আমি আপনার সাথে কথা বলতে থাকি। হ্যাঁ জি জি, ওইটা আসলে আমি ওটা দিয়ে দিব। হ্যাঁ জি জি। হ্যাঁ, ওটা কানেক্ট হচ্ছে, আমি কথা বলতে থাকি আপনাদের সাথে। তো যাই হোক, যে পর্যন্ত ছিলাম না, জি, এক আমরা মিনিট ছিলাম আমাকে যে একটু টাইম দিবেন। ওই যে একটা ভাই 6টা করে পেজ নেয়, এখানে ছিলাম আমরা। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ, গল্পটা খুব ইন্টারেস্টিং যে উনি 6টা করেও সবসময় পেস্ট নিত। ঠিক আছে, তো আমি একদিন কিউরিসিতে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রতিবার 6টা করেই কেন নেন। তো উনি একজন গরুর খামারি ছিল। তো উনি আমাকে বললো যে ওনার কাছে অস্ট্রেলিয়ান গরু আছে, ওদের প্রায় প্রায় বদহজম হয়ে যায়, তো এই পেস্টটা খুব ভালো। তো সে করতো কি, খাবারে যখন বদহজম হইতো তখন এই পেস্টটা গরুদেরকে খাওয়াই দিত, দিলে তাদের পেটটা ক্লিয়ার হয়ে যেত। তো এই কথাটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগছে এই টেকনিকটা, যে আমরা শুধু আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, এই মাশরুম শুধু মানুষের জন্যই খাদ্য না, এটা কিন্তু পশু পাখির জন্য ভালো কাজ করে। ওনার কাছ থেকে এই টেকনিকটা আমি শিখতে পারছিলাম। তো এই ধরনের কিছু ইনোভেটিভ ইউজেস আমাদেরকে ডিসকভার করতে হবে, করলে যেটা হবে, ধরেন আপনি আজকে আমার ট্রেনিং সেশন থেকে অনেক কিছু শিখলেন, বাট আপনার পার্সোনাল কোনো টেস্টিমোনিয়াল নাই, সেই ক্ষেত্রে আপনি কখনোই মার্কেট ধরতে পারবেন না। তখন মানুষের মুখ থেকে এটা হলো যে তুমি কি প্রোডাক্টটা খাইছো, তুমি কি জানো প্রোডাক্টটা টেস্ট কেমন, ফ্লেভার কেমন, দেখতে কেমন। যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু আসলে আপনার প্রোডাক্টটা ঠিকমতো কাজ করবে না। আচ্ছা, আমি এই মিটিং এ ল্যাপটপ থেকে আর জয়েন করতে পারতেছি না, নেট চলে গেছে এই জন্য। ঠিক আছে, সমস্যা নাই আপু, তাহলে আমরা শেষে কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা আপু, এক এক মিনিট, আমার এটা আবার কানেক্ট করেছি। অ্যাকচুয়ালি ফিনিশিংটা না দিলে তখন দেখা গেছে প্রপার ভাবে অনেকে বুঝবেও না, আমি জি জি ফিনিশিংটা জি দিয়ে একটু ছাড়বো, সমস্যা নাই। জি আপনাদের জি। কারো তো কোনো তাড়া নাই, এই তো? না 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 না, না, আমার সমস্যা নাই। আশা করি কারো নাই, কারণ আমরা শেখার জন্য আসছি এখানে। কারণ আজকে থাকে না, প্রবলেম তো সব জায়গায় থাকবে, কিন্তু প্রবলেমকে রিকভারি করে আমাদের বাড়তে হবে। আমরা যদি প্রবলেম নিয়ে বসে থাকি, প্রবলেমের সাথেই ঝুলতে থাকবো। জি জানি ভাইয়া, জি, আমি দেখেন আমার আরেকটা আইডি অ্যাড হয়েছে, আপনি হ্যাঁ জি ওইটাকে জি একটু। জি। জি, আমি দিয়ে দিচ্ছি, দেখেন কোড দিয়ে দিচ্ছি। শেয়ার করতে পারবেন এখন। জি, আমরা এখানে ছিলাম। যে স্ক্রিন দেখা যাচ্ছে আপু, হ্যাঁ। আপনি আনমোড হয়ে গেছেন। ম্যাম, আপনি আবার আনমোড হয়ে গেছেন। হ্যাঁ, আপনি কথা আসতেছে না। মনে হয় ল্যাপটপ দেওয়ার পরে নেট প্রবলেম করতে পারে। ম্যাম কেমন শুনতেছেন? আপনি আবারও আনমোড হয়ে গেছেন। আমরা একটু ওয়েট করি। আপু কিন্তু লাইনে আছে এখনো, যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে। হয়তো নেটে প্রবলেম করতে পারে, উনি আনমোড হতে পারতেছে না। আমি মেসেজ দিচ্ছি বারবার আনমোড হওয়ার জন্য, দেখেন যদি পারেন আপনি আনমোড হতে পারবেন। যাই হোক, আমরা আজকে মিটিং শুনলাম। একটা আনকমন একটা মিটিং ছিল আমি মনে করি। আপুর যে কথাগুলো বলছে প্রোডাক্ট নিয়ে, বিশেষ করে আমার ফেসবুকে এটা আছে, এবং লাইভ কেউ একজন আমাদের রেকর্ডও হচ্ছে। আশা করি পরবর্তী পেয়ে যাবেন এই লিঙ্ক। এবং যারা আমার সাথে আছেন ফেসবুক লিঙ্কে, অবশ্যই এটা বারবার দেখতে পারবেন। ঠিক আছে, কারণ মিটিং আমরা শুনি, সব মিটিং কিন্তু আমাদের কাজে লাগে না, অথবা আমরা শুধু শুনতেছি শোনার জন্য। কিন্তু আজকে যে ইনফরমেটিভ একটা মিটিং হলো,
মানে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে, কিভাবে পজিশনিং করবেন, কখন কোন প্রোডাক্ট দিবেন, কিভাবে দিবেন, কথাগুলো বলছে আপু সুন্দরভাবে। হ্যাঁ, আশা করি যে মিটিংটা আপনার কাজে লাগবে। জি ম্যাডাম, যদি আমাকে শুনতে শুনতে পান অবশ্যই কথা বলবেন। আপনি কিন্তু আবারও আনমোল হয়ে গেছেন। বুঝতেছি না আমি আপনাকে কিভাবে। হ্যাঁ, আমি আহ, আপনার আমার কথা কি বোঝা যাচ্ছে না? না না, বোঝা যায়নি আপু, আর বোঝা যায়নি জি, বোঝা যায়নি। আপনি আনমোডে ছিলেন। বাট জি আমার আমাকে। এখানে হ্যাঁ আমার হ্যাঁ। এখানে দেখাচ্ছে যে আমি। না না, এখন এখন আনমোড হলো, হ্যাঁ এখন আপনার, এখন আনমোড হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যেদিন প্রবলেম হয় সেদিন সব দিক থেকে প্রবলেম হয়। যে কোনো একটা ডিভাইস আপনি সাউন্ড দেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, দুইটা ডিভাইস একসাথে হলে ডাবল হয়ে যাবে। এখন আবারও আনমোড হয়ে গেছেন আপনি, একটাতে আসেন। আসতেছি। হ্যাঁ, এবার আছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ জি জি, এখন ক্লিয়ার জি। ওকে, ফাইন। তো এটা হচ্ছে হলো কি আমাদের স্লাইডটা। হ্যাঁ, যেটা আমরা লাস্ট ইয়ারটা বলতেছিলাম যে প্রোডাক্ট পজিশনিং আপনার ফ্যামিলিতে, আপনার বাসায় আপনি বলতেছেন আপনি এই প্রোডাক্টটা কনজিউম করতেছেন, বাট আপনার ডাইনিং টেবিল, আপনার কিচেন, কোথাও প্রোডাক্টের কোনো নামগন্ধ নাই, তাহলে কি মানুষ বিশ্বাস করবে? সেই ক্ষেত্রে তাহলে আপনার ফ্যামিলিতে যদি প্রোডাক্টটা ইউজ হয় তাহলে সেটার একটা পজিশনিং অবশ্যই থাকতে হবে আপনার কিচেন অথবা ডাইনিং টেবিলে। নেক্সট হচ্ছে হাউ টু ক্রিয়েট ভ্যালু ফর ডিএক্সএন প্রোডাক্ট। এখন হচ্ছে যে প্রোডাক্টের এত দাম সেই প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট না করে কিন্তু আপনি মার্কেটে চলতে পারবেন না। আপনাকে অবশ্যই ওটার ভ্যালু ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করবেন? দেখেন, এই এই এক্সাম্পলটার জন্যই কিন্তু আমি আজকে প্রোগ্রামটা শেষ করলাম না। আমি কিন্তু আপনাদেরকে বাই বলতে পারতাম, বাট এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো। সেটা হচ্ছে, ধরেন একজন মানুষকে এত কথা বললেন, এত এক্সপ্লেনেশন দিলেন, এত গুণাগুণ কোম্পানির, প্রোডাক্টের, টেকনোলজির, কিন্তু তারপরও একটা মানুষ যখন দেখবে যে বাজারে যেই সাবানটা আমি 50 টাকায় পাচ্ছি সেই রকম একটা গায়ে দেওয়া সাবান আমাকে এখানে 350 টাকা 400 টাকায় কিনতে হচ্ছে, তখন কিন্তু সে অবশ্যই একটু চিন্তা করবে। তখন তার এই চিন্তা, এই সন্দেহটাকে আমরা কিভাবে দূর করতে পারি? তখন এই এক্সাম্পল গুলো তাদের জন্য কার্যকরী হবে। সেটা হচ্ছে, একটা অর্ডিনারি সাবানের মধ্যে কি কি থাকে দেখেন: খার, ওষুধ, চর্বি, কেমিক্যাল, ফ্লেভার, ক্ষতিকারক রং, রাইট? আর আমাদের গ্যানোজি সোপের মধ্যে কি আছে? গ্যানোডার্মা, পাম অয়েল, ন্যাচারাল ফ্লেভার, ফুড ফ্লেভার। এক্সপ্লেনেশনটা বুঝবেন কিন্তু। খার আপনার শরীরের জন্য ক্ষতিকারক, ওষুধ চর্বিও ক্ষতিকারক, কেমিক্যাল ফ্লেভারও ক্ষতিকারক, ক্ষতিকারক রং তো আছে যেটা ক্ষতি করেই। কিন্তু জ্ঞানজি সোপে আছে এই জিনিসগুলো যেগুলো একদমই ন্যাচারাল। বিশেষ করে যারা নিউ বর্ন বেবি তাদের জন্য আমাদের জ্ঞানজি সোপটাও কিন্তু ভালো। তাদেরকেও আমরা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবো। কম্পেয়ারিংটা দেখাবেন। নেক্সট হচ্ছে পেস্ট। অর্ডিনারি পেস্টের মধ্যে ফ্লোরাইড থাকে। ফ্লোরাইডের কাজ কি? আপনার দাঁতের ফার্স্ট লেয়ারকে ক্ষয় করে আপনার দাঁতটাকে সাদা করা। দেখবেন আমরা যখন গহনা পলিশ করতে দেই, ঠিক আছে, গহনা যখন পলিশ করতে দেই সেই গহনাটাকে ওরা করে কি অ্যাসিডের ভিতরে চুবায়। অ্যাসিডের ভিতরে চুবালে গহনার উপরের লেয়ারটা সরে গিয়ে গহনাটা চিকচিকে করে ফেলে। ওই অ্যাসিডের মধ্যে কিন্তু গহনার মানে স্বর্ণের একটা লেয়ার পড়ে যায়, যেটা ওরা পরে জাল দিয়ে বের করে ওরা লাভবান হচ্ছে। আপনার কি কোনো লাভ হচ্ছে? আপনার স্বর্ণ কমে যাচ্ছে। তেমনি দাঁতেরও কিন্তু সেম। দীর্ঘদিন ফ্লুরাইড ব্যবহার করলে দেখবেন দাঁত ক্ষয় হয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবং অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চারা, ছোট বাচ্চাদের যখন ব্রাশ করা শিখাবেন তখন প্রথম প্রথম তারা টুথপেস্ট খেয়ে ফেলে না। এইটার কারণে কিন্তু তাদের অনেক সময় কিডনির সমস্যা হয়ে যায়। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদের কিডনি ফেলিয়ার হচ্ছে ফ্লোরাইডের কারণে। কেমিক্যাল মেনথল থাকে, স্যাকারিন থাকে, যেটা আপনার ব্লাড সুগার বাড়ায় দেয়। ক্ষতিকারক রং থাকে। আর যে অপর দিকে দেখেন আমাদের গ্যানোজি পেস্টে গ্যানোডার্মা আছে, যেটার মধ্যে 400+ নিউট্রিশন, ফুড জেল আছে, যেটা কোনো ক্ষতিকারক না, ন্যাচারাল মেনথল, ফুড ফ্লেভার। বাচ্চারা যদি ব্রাশ করতে করতে এটা খেয়েও ফেলে তাও কোনো ক্ষতি নেই, বাচ্চার পেট পরিষ্কার থাকবে, টয়লেট ক্লিয়ার থাকবে, এবং ঠান্ডা কাশি থেকে সে সেফ থাকবে যদি সে খেয়েও ফেলে। তাহলে উপকারিতা কোনটার বেশি, অর্ডিনারি পেস্ট না গ্যানোজি পেস্ট? নেক্সট হচ্ছে কফি। আপনি যখন একটা অর্ডিনারি কফি খেতে যাচ্ছেন ওটার মধ্যে কফি থাকতেছে, কফির মধ্যে অনেক সময় ফুড কালারও ইউজ করা হয় কালারিং এর জন্য। নেক্সট হচ্ছে আপনার কফি ম্যাট থাকতেছে, এটা আপনার ফ্যাট বাড়ায় দিচ্ছে, কোলেস্টেরল বাড়ায় দেয়। ডেইরি ক্রিম থাকে, এটাও কোলেস্টেরলের জন্য বাড়ায় দেয়। স্যাকারিন থাকে, ক্যাফেইনের মাত্রা আপ টু 60% থাকে, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয়।
আপনার স্মরণ শক্তি কমায় দেয়, আপনার ব্রেনের অ্যাক্টিভিটি কমায় দেয়। অপরদিকে দেখেন জ্ঞানোজি কফি, যে কফিটার মধ্যে জ্ঞানোডার্মা আছে, উন্নত জাতের কফি আছে, ভেজিটেবল ক্রিম আছে যেটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নাই, চিনি আছে যেটা পরিমাণ মতো, যেটা আপনার সুগার লেভেলকে ডাউন করবে না, বরং এই সুগারটা আপনার খাদ্য হজম করার জন্য কাজে লাগে। ক্যাফেইন হচ্ছে 0.5%, এটা খেলে আপনি এনার্জি পাবেন, বাট আপনার নার্ভাস সিস্টেমকে কখনো ড্যামেজ করবে না। 0.5% মূলত লাগেই হচ্ছে আপনার খাবার হজম করার ক্ষেত্রে। ঠিক আছে, খাবার হজম করার ক্ষেত্রে 0.5, আর বাকি যে 60% ক্যাফেইন থাকে বডিতে, সেটাই টক্সিনের মতো করে বডির ভিতরে ঘুরতে থাকে এবং আপনার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে থাকে। তো এই যে কম্পেয়ার গুলা, এই তিনটা প্রোডাক্টের কম্পেয়ার আমি আপনাদের শুধু দেখালাম এক্সাম্পলের জন্য। এই কথাগুলো আপনার কাস্টমারকে বলার পরে তাকে জিজ্ঞেস করে দেখেন যে এই তথ্যগুলো জেনে সে প্রোডাক্টটা ব্যবহার করে কিনা। যদি সে না করে তাহলে প্রসপেক্টটাকে আমাদের ওয়েবসাইটের লিংক, আমাদের প্রোডাক্টের ইনফরমেশন এগুলো দেন, দেখবেন সে আগ্রহ হবে। একটা মানুষকে ধরার জন্য দেখবেন, আপনি যখন বড়শি দিয়ে মাছ ধরতে, জাল দিয়ে না, জাল দিয়ে ধরলে তো বিশাল এরিয়া আছে, বড়শি দিয়ে যখন মাছ ধরতে যাবে তখন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হয়। একটা বড়শির মধ্যে একটা খাবার দিয়ে দিচ্ছেন, ওখানে 5টা 6টা মাছ আছে, কোন মাছ ধরবে না ধরবে এটা তাদের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। কিন্তু কোনো না কোনো একটা মাছ ধরবে, এটা আপনাকে বুঝে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি 5জনকে বললে একজন আপনার প্রোডাক্ট খাবে, 5জনই আপনার প্রোডাক্ট খাবে এটা জরুরি না। তাই ওই মাছ, ওই প্রপার প্রসপেক্টটাকে ধরার জন্য আপনাকে ধৈর্য নিয়ে তাকে ইনফরমেশন গুলো সিরিয়াল বাই সিরিয়াল দিতে হবে। এমন না যে আপনি পেস্ট নিয়ে কথা বলতে বলতে কফিতে দৌড় দিচ্ছেন, কফি থেকে দৌড় দিয়ে আর জি জিএল এ চলে আসছেন, এমন হবে না। যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবেন সেটার প্রপার ইনফরমেশন দিয়ে কথা বলবেন, দেখবেন সে অবশ্যই আপনার প্রোডাক্টটা কনজিউম করবে। তো এই দুইটা স্লাইড আমি সব সময় অ্যাড রাখি, কারণ আলটিমেটলি এটা আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম। আমি এখানে বিজনেস অপরচুনিটি না বলি, বাট বিজনেস করতে গেলে আপনার কি লাগবে সেই জিনিসটা আপনার জানা জরুরি। সেটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে ডিএক্সএন এর সদস্যপদ গ্রহণ করে কোম্পানির আয়োজিত ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে যখন আপনি নিউ জয়নিং সদস্য হিসেবে থাকবেন। প্রথম 3 মাসে কমপক্ষে 90 জন গ্রাহক আপনার হতে হবে। সকল গ্রাহকের একটা ডাটা লিস্ট থাকবে, ডাটা লিস্ট থেকে কোয়ালিটি সম্পূর্ণ গ্রাহক খুঁজে বের করে তাদেরকে মার্কেটিং প্ল্যান জানান। 90 জনের মধ্যে 90জন আপনার সাথে বিজনেস করবে না, কিন্তু 5জন এরকম পাওয়াই যায় যারা কিনা আপনার সাথে বিজনেস করতে আগ্রহী থাকবে। ওই 5জনকে আপনি বিজনেস প্ল্যানটা বুঝান। তারপরে হচ্ছে এদের তাদেরকে ডিস্ট্রিবিউটর ফর্ম পূরণের মাধ্যমে ব্যবসায় অংশগ্রহণ করান। এই হলো তার জয়নিং কমপ্লিট। আফটার দ্যাট যখন সে জয়নিং করে ফেলবে, সে যখন স্পন্সর হবে কিংবা লিডার হবে, তখন তার কি করণীয় থাকে? প্রতিনিয়ত সদস্যদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে পণ্য গুণাগুণ নিয়ে আলোচনা করতে হবে, মাসে অন্তত একবার গ্রুপ আলোচনার ব্যবস্থা রাখতে হবে। সদস্যদের মনোবল বাড়ানোর জন্য কোম্পানি সকল ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আপনারা এটা জানেন কিনা জানি না, কোম্পানিতে যখন এমন একটা সেলিব্রেশন প্রোগ্রাম হয় যেখানে আপনি অডিটোরিয়ামে বসে থাকতেছেন এবং কেউ একজন আপনার সামনে পাশে থেকে উঠে গিয়ে ওখানে পুরস্কার গ্রহণ করবে, তখন এটা দেখলে আপনার ফিল হবে যে একদিন আমিও ওখানে যাব। ঠিক আছে, তাই এই ধরনের সেলিব্রেশন প্রোগ্রাম, রিকগনিশন প্রোগ্রামে অবশ্যই নিজেও অংশগ্রহণ করবেন, আপনার পার্টনারদেরকেও অংশগ্রহণ করাবেন। এতে করে তারা আরো বেশি মোটিভেট হবে যে ওই জায়গায় গিয়ে ওই সম্মানটা নেওয়ার আগ্রহ তাদের মধ্যে যাবে। আর একটা জিনিস লিডারদের জন্য আমার আমার রিকোয়েস্ট থাকবে, বিজনেস কখনো নিজের জন্য করবেন না। বিজনেস এই ভেবে করবেন যে আমার টিমে যে 5জন আছে, এই 5জনকে আমি ডায়মন্ড বানাবো। আলটিমেটলি আপনি সরি 6জন আছে, এই 6জনকে আমি ডায়মন্ড বানাবো, আলটিমেটলি আপনি ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না আমি ডায়মন্ড হব, আমি ক্রাউন অ্যাম্বাসিডর হব, তাহলে দেখবেন পিছন থেকে সব গায়েব হয়ে গেছে। তাই সবসময় মাথায় রাখবেন যে আমি যে 6জন নিয়ে ডায়মন্ড হয়েছি, এই 6জনকে আগে ডায়মন্ড বানাবো। ওরা ডায়মন্ড মিন্স ওদের বোনাসের কারণে আমি বোনাস পাচ্ছি। তো নিজের যে পার্সোনাল পিভিটা, এটার জন্য তো আমরা অবশ্যই ওই যে কনজিউমার বেস তৈরি করব। আর নিজের টিমকে যত বেশি সাপোর্ট দিবেন তত বেশি উন্নত হবেন। ঠিক আছে, তত বেশি উপরে উঠতে পারবেন। সো আমার সেশন আজকে এই পর্যন্ত। আশা করি আমি যে আলোচনাটা করছি এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং নেক্সট যদি কোনো আলোচনা আপনাদের জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন লিয়াকত ভাইয়ের মাধ্যমে। তো আজকের জন্য আমি এতটুকুই শেষ করতে পারছি, এই জন্য ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে এই ডিস্টারবেন্সের মাধ্যমে পরেও আপনারা প্রোগ্রামটা দেখছেন। থ্যাংক ইউ। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ধন্যবাদ ছোট হয়ে যাবে। 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে আপু কথা বলতে, এখনো কিন্তু এনার্জি একদম হ্যাঁ, আগের মতোই, কোনো কমতি নেই। ঠিক আছে, এই ব্যাপারটা যা আমরা বিজনেস করি আলহামদুলিল্লাহ, যে আমাদের যে উনি কিন্তু আমার টিমেও না, আমি ওনার টিমে না, কিন্তু আমরা ডায়মন্ড ডায়মন্ড টু ডায়মন্ড আমরা একটা ইনকাম পেয়ে থাকি। আর বিশেষ করে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, এই যে একটা ব্যাপার, যে সারাদিন আমরা চাকরি করেছি, আমি ডিউটি করেছি 8 ঘন্টা,
হয়তো আপু ডিউটি করেছে, পার্লার পার্লার আছে আমরা জানি সবাই। তো সেখানে ডিউটি করার পরে কিন্তু এই যে কথা শুনলাম আমরা 1.5 ঘন্টা, একদম নিঃস্বার্থভাবে আপু কথা বলে গেছে আমাদের শেখানোর জন্য। তো এই যে কষ্ট করলো আজকে স্পিকার অথবা আজকে হোস্টিং আমি কষ্ট করলাম শুধু আপনাদের শেখানোর জন্য। তো আশা করি যে এই যে আজকে মিটিংটা হলো, এটা ফেসবুকে লাইভ হয়েছে অবশ্যই। যদি এটা কাজে লাগান, যে হয়তো সবগুলো একবার শিখতে পারবেন না, যে আপনি যদি চান যে না, আমি যে আপনি যে কথাগুলো বলছে যে আপনি সুন্দরভাবে কোম্পানির প্রোফাইলটা জানবেন, এরপর মার্কেটিং প্ল্যানটা জানবেন, এবং পাশাপাশি প্রোডাক্ট, আসলে যে প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করি, আমাদের আজকে আমাদের ট্রেনিং যে করতেছি, আমরা যে বিজনেস করতেছি, এর হাতিয়ার কিন্তু এই প্রোডাক্ট। যত সুন্দর প্রোডাক্ট প্রসেসিং করতে পারবেন আপনি, যত প্রোডাক্ট মানুষকে ইনফরমেশন দিতে পারবেন, তত কিন্তু প্রোডাক্ট সেল হবে। এবং আপনার যে মাসিক যে পিবি আপনার যে মেনটেন করতে হয় 1300 পয়েন্ট অথবা 1900 পয়েন্ট, সেটা কিন্তু আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সবশেষে সবার পক্ষ থেকে যারা আজকে ছিলেন, সবাইকে আবার জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ইনশাআল্লাহ আবার কোনো সেশনে কথা হবে আপুকে নিয়ে আবারও। সেই কামনায় শেষ করলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন। জি আপু, শেষ করে দিলাম।